হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2024। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি 12 নম্বর স্কুল। এর আগে তোমাদের 1 থেকে 11 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও। পেজ নাম্বার তোমাদের আসতে হবে 197 পেজ, 12 নম্বর স্কুল। চলো আমরা বেশি দেরি করবো না। আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব 1-এর 1 নম্বর প্রশ্নটা কী বলছে। দেখো 1-এর 1 নম্বর যে প্রশ্নটা আছে এখানে লক্ষ্য করো। বলছে একটি দ্রব্য 340 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। 340 টাকা বিক্রি করলে মানে দ্রব্যটির বিক্রয় মূল্য 340 টাকা, ক্ষতি হয়ে গেছে এখানে 15%। তার কত টাকা বিক্রি করলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না সেটাকে আমাদের জানতে চেয়েছে। মানে কত টাকা বিক্রি করলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না, মানে কত টাকা বিক্রি, মানে বিক্রয় মূল্য কিন্তু এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, কত টাকা বিক্রি করলে সেই দ্রব্যটি। দেখো অঙ্কটি আমরা করব। এখানে জিনিস একটা লক্ষ্য করতে হবে, কত টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতি কোনোটিই হবে না। দেখো ব্যাপারটা জিনিসটা কি, তাহলে তোমাদের এখানে বুঝতে হবে। দেখো সেই দ্রব্যটি যদি ক্রয় মূল্য তুমি যদি পেয়ে যাও, ক্রয় মূল্যটি অ্যান্সার হবে। মানে কোনো একটি জিনিস যত টাকায় কিনবা, কিনে যদি তত টাকায় বিক্রি করো না, তখনই লাভ বা ক্ষতি কোনো কিছুই হয় না। ঠিক না, বলো তো? যত টাকায় কিনবা তত টাকায় বিক্রি করছো, তার লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। লাভ কখন হয়? যত টাকায় কিনবা তার চেয়ে বেশি টাকায় বিক্রি করতে হবে, তখনই লাভ হবে। ক্ষতি কখন হবে? যত টাকায় কিনবা তার চেয়ে কম টাকায় যখন বিক্রি হয়ে যাবে তখন ক্ষতি হয়। কিন্তু এখানে কত টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। মানে যেই টাকাটা ক্রয় মূল্য ছিল সেই টাকাটা দিয়ে যদি বিক্রি করা হয় তাহলে লাভ বা ক্ষতি কোনোটি হবে না। আমাদের ক্রয় মূল্য বের করতে হবে দ্রব্যটির। দেখো বিক্রয় মূল্য তো দেওয়াই আছে। তাহলে এখানে 1-এর 1 নম্বর প্রশ্নটা দেখো, এই যে ক্ষতি যে বলে দিয়েছে দ্রব্যটির ক্ষতি আছে 15%। এই 15% ক্ষতি থেকে দেখো আমরা বলতে পারবো শতকরা অনুসারে যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে পারবো। যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য ছোট হবে, তাই তো? তা আমরা এখানে লিখব 100 টাকা, 100 টাকা ক্রয় মূল্য হলে। দেখো লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের পরই হয়। ক্রয় মূল্য আগে কিনবে জিনিসটা, তুমি জিনিসটা কিনে বিক্রি করেছো, তারপরে তো লাভ বা ক্ষতি হবে। তার জন্য এই যে ক্ষতিটা বা লাভটা ক্রয় মূল্যের পরই হয়। তার জন্য আমরা বলবো যে 15% থেকে বলতে পারবো, এই যে 15% ক্ষতি থেকে আমরা বলতে পারবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে। দেখো যেহেতু ক্ষতি হয়েছে তার বিক্রয় মূল্য কিন্তু ছোট হবে ক্রয় মূল্যের চেয়ে। তাহলে এই যে ছোট হবে তার জন্য 100 থেকে ক্ষতিটা বাদ দিয়ে দিবা। তাহলে 100 থেকে 15 বিয়োগ করে হয়ে যাবে 85। তো 85 টাকা এটা হবে বিক্রয় মূল্য দ্রব্যটির। আর 100 টাকা ক্রয় মূল্য হলে সেই দ্রব্যটির বিক্রয় মূল্য 85 টাকা। ঠিক আছে, এই 15% ক্ষতি থেকে এটা কিন্তু বলতে পারবো। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে দ্রব্যটির বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা এই কথাটাকে ঘুরিয়ে বলতে পারবো যে 85 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। চলো, যেহেতু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে তো আমরা বিক্রয় মূল্যটা আগে লিখব। তো এই জন্য আমরা এখানে লিখব যে 85 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা, তাই তো? এই কথাটাকে আমরা ঘুরিয়ে বললাম যেহেতু বিক্রয় মূল্য জানা আছে এখানে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে কম হবে বৈকিক নিয়ম অনুসারে। কম বলতে এই যে 85টা নিচে নামিয়ে দাও, এত টাকা। আর বিক্রয় মূল্য দেওয়া আছে 340 টাকা। তাহলে আমরা বলবো যে 340 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য যে হবে, এখন এত বেশি হবে, বেশিতে গুণ দিবা, এর সঙ্গে গুণ দিয়ে দেবা 340 টাকা। তাহলে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য বেরিয়ে আসবে, এটা সরল করে। আচ্ছা, এখানে 17 দিয়ে কাটাকাটি করতে পারো। 17 পাচ্ছে 85, 17 পাচ্ছে 85, আর এখানে 17 দিয়ে 34, শূন্যটা বসে গেল। আর 5 4 20, 5 4 20। তাহলে আমাদের দেখো 100 আর 4, তাহলে গুণ করে আমাদের হয়ে যাবে 400 টাকা। এই যে দেখো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য 400 টাকা। আমাদের যে বলেছিল কথাটা যে কত টাকা বিক্রি করলে লাভ বা ক্ষতি কোনোটি হবে না, এই যে ক্রয় মূল্য 400 টাকা, তাহলে সেই 400 টাকায় যদি বিক্রি করে
400 টাকায় কিনেছিল, ঠিক আছে, দ্রব্যটি 400 টাকায় কিনেছিল, আর 400 টাকায় কিনে যদি 400 টাকায় বিক্রি করা হয় তখনই কিন্তু লাভ বা ক্ষতি কোনোটাই হবে না, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমাদের হবে বি নাম্বার অপশানটা, যে 400 টাকা, মানে ক্রয় মূল্যটাই কিন্তু আমাদের অ্যান্সার, তাই তো। তা পেয়ে গেছি অ্যান্সার। আচ্ছা, যেহেতু আমাদের এখানে অ্যান্সারটা বি নাম্বার 400 টাকা, যেহেতু অ্যান্সার এটা, তো তোমরা এখানে অপশান বি নাম্বার এভাবে বসিয়ে দিতে পারো অঙ্কটা করে। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো। এরপর 1-এর 2 নাম্বার। আচ্ছা দেখো প্রশ্নটা কি বলছে 1-এর 2 নাম্বারটা। এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, দেখো ডিইএফ। আচ্ছা, এফ ও ই বিন্দু থেকে এডি এর সমান্তরাল যা বিসিকে এন ও এম বিন্দুতে ছেদ করেছে, তাহলে এন ডি এইচ টু ইএফ এর অনুপাতটা বের করতে বলেছে। আচ্ছা চলো, আমাদের এই প্রশ্নটা পড়ে আমাদের ছবিটা তৈরি করতে হবে আগে, তারপরে প্রশ্নটা ভালো বোঝা যাবে। তাহলে এখানে এবিসি ত্রিভুজ আছে, আমি আগে এবিসি ত্রিভুজ তৈরি করছি। আমার ত্রিভুজ এবিসি নাম দেব এ বি সি। এখানে যে এখানে বাহুগুলোর মধ্যবিন্দু বলে দিয়েছে, দেখো এই যে আমরা এ বি, প্রথমে আছে দেখো বিসি আছে, এই যে বিসি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি নিতে পারবো প্রশ্ন অনুসারে, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তারপরে আবার দেখো এই যে সিএ, সিএ বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এই যে মধ্যবিন্দুটা ই। আবার আছে এ বি বাহু, এ বি বাহুর মধ্যবিন্দু এফ, এই যে এ বি বাহুর মধ্যবিন্দু এফ। এভাবে আমাদের মধ্যবিন্দুগুলো বলে দিয়েছে। আবার বলেছে দেখো যে ই ও এফ বিন্দু থেকে, মানে এই যে ই বিন্দু এবং এফ বিন্দু থেকে এডি এর সমান্তরাল, তাহলে এডি এর সমান্তরাল যখন বলেছে আমরা এডি আমরা যুক্ত করব, ঠিক আছে। তাহলে এডি আমি এখানে টেনে নিচ্ছি, দেখো আমাদের এডি এখানে কিন্তু মধ্যমা দাঁড়িয়ে যাবে। এই যে আমি এডি যুক্ত করলাম, এডি এর সমান্তরাল বলেছে, তো মানে আমাদের এই যে এফ বিন্দু থেকে এই যে এফ বিন্দু আছে, আমাদের প্রথমে এফ বলেছে, তাহলে এফ বিন্দু থেকে এডি এর সমান্তরাল সরলরেখা যা বিসিকে এন বিন্দুতে ছেদ করবে। চলো আমি এখানে এইভাবে সমান্তরাল, যেভাবে এডি আছে না সেভাবে আমাদের এফ এনটা হবে এখানে, এভাবে সমান্তরাল সরলরেখা আমি তৈরি করব। এই যে দেখো, এটা আমাদের দেখো যে বিসিকে বলে দিয়েছে বিসিকে এন বিন্দুতে, তাহলে বিসিকে এন বিন্দুতে ছেদ করবে। আর ই বিন্দু থেকে এডি এরই সমান্তরাল সরলরেখা, তাহলে এখান থেকে আমি আর একটা সমান্তরাল সরলরেখা তৈরি করব। এই যে দেখো, যা বিসিকে বলেছে এম বিন্দুতে ছেদ করবে, প্রশ্নে বলেছে এই বিন্দুটা হবে এম বিন্দু। দেখো যেভাবে প্রশ্নে বলা হচ্ছে সেভাবে কিন্তু কাজটা করা হচ্ছে। ওকে, এভাবে ছেদ করবে। আর এখানে দেখো যে আমাদের যেটা বলেছে এনডি, মানে এই এনডি, আমাদের যেটা প্রমাণ দেখাতে বলেছে, মানে অ্যান্সারটা বের করতে হবে এনডি। এই যে দেখো এনডি ইজ টু, আর ইএফ, ইএফ কোথায়, এই যে ইএফ, তার ইএফকে আমরা যোগ করে দিচ্ছি। দেখো ইএফ এর কথা বলেছে, এনডি ইজ টু ইএফ, এই যে ইএফ এর মানটা আমাদের কিন্তু বের করতে বলেছে, কত হবে, অপশান দেওয়া আছে। আচ্ছা দেখো আমরা কীভাবে অ্যান্সারটা বের করবে লক্ষ্য করো। তাহলে এখানে আমাদের দেখো, আমি যদি এখানে তোমাদের বলি যে ডি বিন্দুটা দেখো, ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমাদের বিডি সমান সমান ডিসি হয়ে যাবে, বা বিডিটা হাফ ডিসি বলতে পারবো। চলো আমরা এখানে বলবো যেহেতু ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে অতএব এই যে বিডিটা আমি একবারে বলে দিচ্ছি যে বিডিটা হয়ে যাবে আমাদের হাফ বিসি, তাই তো। মানে ডিটা বিসির মধ্যবিন্দু হলে বিডি সমান ডিসি হবে, বা বিডিটাকে আমরা বিসির অর্ধেক বলতে পারবো। এই যে দেখো, আচ্ছা একে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার দেখো এখানে এই যে এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু এফ আছে, আর এসি বাহুর মধ্যবিন্দু ই। তার কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়, অর্ধেকও হয়, উপপাদ্য 20, তাই তো। তোমাদের যে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য আছে, একদম উপপাদ্য 20টাই আছে এখানে। তাহলে আমরা এখানে বলে দেবো যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি
বাহুর মধ্যবিন্দু যথাক্রমে আছে দেখো এবি বাহুর মধ্যবিন্দু এফ ও আর এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে উপপাদ্য 20 থেকে আমরা বলতে পারবো, ঠিক আছে, যে কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হবে, সমান্তরাল হয় অর্ধেকও হয়, তা আমি এখানে অর্ধেকটাই বলবো। তাহলে আমরা উপপাদ্য 20 থেকে বলতে পারবো যে এই যে আমাদের ইএফটা হয়ে যাবে হাফ বিসি হয়ে যাবে। তাহলে অতএব আমি বলবো ইএফ সমান সমান হাফ বিসি। ঠিক আছে, তারপর এখানে তোমরা যেহেতু উপপাদ্য 20 থেকে পাওয়া যাচ্ছে এটা, তা তোমরা এখানে কারণটা দিতে পারো যে উপপাদ্য 20 থেকে তোমাদের বইতে আছে একদম উপপাদ্য 20, যে উপপাদ্যটা তোমাদের করিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, এই উপপাদ্যটা দেখতে চাইলে তোমরা দেখতে পারবা, ওকে, অসুবিধা নাই। আমার চ্যানেলে ভিজিট করে তোমাদের প্লে লিস্টে চলে যেতে হবে। আর ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, যে বইয়ের অঙ্ক প্রচুর দেওয়া হয়েছে, সেখান থেকে এগুলো সব দেখতে পারবা, ওকে। আচ্ছা, আমরা এটা পেয়ে যাব। উপপাদ্য 20 থেকে আমরা এই যে ইএফটা হয়ে যাবে বিসির অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, একে আমি 2 নাম দিয়ে দিলাম। এখন 1 থেকে দেখো যে বিসির অর্ধেক আবার বিডি আছে, আবার বিসির অর্ধেক ইএফ, তাহলে ইএফ আর বিডি সমান হয়ে যাবে 1 ও 2 থেকে। তাহলে আমরা এখানে 1 ও 2 থেকে পাই, আমরা পেয়ে যাব যে এই যে আমাদের যে ইএফ আর বিডি সমান হয়ে যাবে। ইএফ সমান আমরা বিডি বলতে পারবো, তাই তো। আর এখানে 1-এ দেখিয়েছি বিসির অর্ধেক বিডি, আবার বিসির অর্ধেক ইএফ, তাহলে আমাদের কী হবে, ইএফ আর বিডি সমান। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো আমরা এই যে আমাদের, আচ্ছা এখানে কিন্তু দেখো লক্ষ্য করো যে এই যে এফএনটা, যে প্রশ্ন অনুসারে আমাদের বলতে পারবো যে এফএনটা এডি এর সমান্তরাল, এটা কিন্তু বলেছি যে এফএন এডি এর সমান্তরাল, আবার ইএম এডি এর সমান্তরাল। মানে প্রশ্ন অনুসারে আমরা এখানে বলে দেবো কথাটা, যে প্রশ্নে কিন্তু এটা বলেছি যে এই যে আমাদের এডি এর সমান্তরাল করে কিন্তু এফএন টানা হয়েছিল, যা বিসিকে এন বিন্দুতে ছেদ করবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারবো যে এফএন সমান্তরাল এডি হবে, এবং ইএমটাও সমান্তরাল এডি, তাই তো। প্রশ্ন এভাবেই তৈরি করা হয়েছে এদের। তার এখানে ইএম সমান্তরাল হয়ে যাবে আমাদের এডির সঙ্গে, ওকে। আচ্ছা, তাহলে যদি সমান্তরাল হয়, লক্ষ্য করো তো এখানে আমাদের এখানে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, ত্রিভুজ এবিডি। তাহলে এই এবিডি ত্রিভুজের দেখো এবি বাহুর মধ্যবিন্দু এফ আছে, তাই তো। এবং কোনো একটি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল যে সরলরেখা, এই যে এফএনটা, তৃতীয় বাহুটাকে, যে বিডি বাহুটাকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে। এটা কিন্তু তোমাদের জানতে হবে, এটা উপপাদ্য 21 একদম। তাহলে আমি এখানে দেখাবো যে ত্রিভুজ এবিডি এর এবি বাহুর মধ্যবিন্দু এফ দিয়ে এবি বাহুর মধ্যবিন্দু এফ দিয়ে দ্বিতীয় বাহু, এই যে দ্বিতীয় বাহু যেটা আমরা নেব, দ্বিতীয় বাহু এডি এর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখাটা কে আছে, সমান্তরাল সরলরেখাটা আছে এফ, এখানে আমি এফ এন দিয়ে দিলাম। এফ এন তৃতীয় বাহুটা আছে এখানে বিডি, মানে এবিডি ত্রিভুজের তৃতীয় বাহুটাকে বিডি, প্রথম বাহু এবি, দ্বিতীয় বাহু এডি, তৃতীয় বাহু বিডি। তৃতীয় বাহু বিডিকে করবে, সমদ্বিখণ্ডিত করবে,
করবে, ঠিক আছে। এটা হচ্ছে উপপাদ্য কত, তাহলে সমন্বয় করবে, তাহলে অতএব দিয়ে আমরা বলে দেবো যে সমন্বয় করা মানে বিএন সমান সমান এনডি হয়ে যাবে, তাই তো। তাহলে বিএন সমান সমান এনডি, ঠিক আছে। এটা কি থেকে পেলাম আমরা, এটা আমরা দেখাতে পারবো যে উপপাদ্য আমাদের 21, এটা 21 নম্বর উপপাদ্য আছে। তাহলে হ্যাঁ লিখে দেবো কারণটা, যে উপপাদ্য 21 থেকে, উপপাদ্য 21 থেকে, ঠিক আছে, এইটুকু লিখে দেবা। পেজ নাম্বার তোমাদের বলে দিই 126 পেজে যাবা তোমাদের বই থেকে, উপপাদ্য 21 থেকে এটা আমরা বলতে পারবো। তাহলে এখানে দেখো, যদি আমাদের দেখো বিএন আর এনডি যদি সমান হয়ে যায়, তাহলে এখানে আমরা দেখো এই যে এনডিটা আমাদের কি হয়ে যাবে, এই যে বিডি এর অর্ধেক হয়ে যাবে না, হাফ হয়ে যাবে না। তাহলে আমরা এখানে বলতে পারবো যে অতএব এনডি সমান সমান আমরা হাফ পিডি বলতে পারবো, এই যে দেখো। আচ্ছা, এখন আমরা দেখো যে বিডি সমান সমান ইএফ, এটা আমরা বের করে রেখেছি। এর নাম যদি আমি এটাকে 3 নং নাম দিয়ে রেখে দিলাম, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। তা আমি এখন যে করবো ইমপ্লাইজ এনডি সমান সমান হাফ বিডির জায়গায় আমি ইএফ বসিয়ে দেব, ইএফ, কারণ বিডি আর ইএফ সমান। এটা কোথা থেকে পেলাম, এই যে আমরা 3 নংয়ে প্রমাণটা করে রেখেছি। তো আমরা বলবো যে 3 থেকে, তাহলে দেখো আমাদের যেটা দরকার যে এনডি ইজডু ইএফ, মানে এনডি থাকবে আর ইএফ থাকবে, দেখো সেরকম কিন্তু আমাদের চলে এসেছে এনডি আর ইএফ, আমরা বুদ্ধি করে নিয়ে এসেছি একদম, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা এখন যেটা করব যে ইমপ্লাইজ এই যে এনডি নিচে আমি ইএফকে নামিয়ে দিলাম, বর্জ্যকরণ নিয়ম অনুসারে তুমি নামাতে পারবা। তাহলে এনডি নিচে ইএফ, এনডি বাই ইএফ, আর এখানে 1/2 তো আছেই। এবার অনুপাতে করে নিচ্ছি, এই যে এনডি ইজ টু ইএফ, এই যে এনডি বাই ইএফ, বাইকে অনুপাত করতে পারবা। তাহলে এখানে আমাদের হবে 1/2কে লিখতে পারবো 1:2। দেখো যে এনডি ইজ টু ইএফ যে মানটা বের করতে বলেছিল, আমরা অ্যান্সারটা পেলাম 1:2 পেয়ে গেলাম। 1:2 যদি অপশান লক্ষ্য করো, দেখো আমাদের এখানে কিন্তু বি নাম্বার অপশানটা আছে। তাহলে বি নাম্বার যেহেতু অ্যান্সারটা মিললো, তোমরা এখানে এভাবে অঙ্কটা করে, ঠিক আছে, তোমাদের বি নাম্বার অপশানটা কিন্তু বসিয়ে দিতে হবে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3 নাম্বার প্রশ্ন, 1-এর 3 নাম্বার। দেখো কি বলছে প্রশ্নটা, বলছে এখানে একটা বিন্দু আছে এক্স কমাকে, বলছে এই বিন্দুটি -1,2 বিন্দু থেকে দূরত্ব যদি 5 একক হয়, তাহলে এক্স ও কে এর মানের সংখ্যা যথাক্রমে, মানে এক্স ও কে এর মানের সংখ্যা, এক্সের মান আর কে এর মান কতগুলি করে হতে পারে, একটি না একটি দুটি, এভাবে আমাদের জানতে চেয়েছে। দেখো আমাদের প্রশ্নটা বুঝতে হবে, মানে একটি বিন্দু থেকে দূরত্ব যেটা 5 একক, ঠিক আছে, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, ঠিক আছে। তা লক্ষ্য করতে এখানে আমি যদি এখানে ওয়াই অক্ষ আর এই এক্স অক্ষ দেখাচ্ছি, এখানে এই যে -1,2 বিন্দুটা যদি আমি তৈরি করতে চাই, দেখো -1 এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এভাবে এটা এক্স, এদিকে এক্সটা দেখানো হয়, এদিকে ওয়াই আর এদিকে ওয়াই ড্যাশ, এবার এটা এক্স অক্ষ, এখানে মূল বিন্দু আমি এখানে এই যে এটা নিয়ে নিলাম ও বিন্দু, এটা মূল বিন্দু যার স্থানাঙ্ক হয় 0, 0, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে এই বিন্দুটাকে যদি আমরা স্থাপন করতে চাই -1,2, তাহলে দেখো -1,2 বিন্দুটা কোন জায়গায় আছে, -1 বলতে দেখো এইদিকে -1, এই যে -1 নিলাম, এখানে -1 ধরলাম আমি, ঠিক আছে, এটা -1 আর 2 হচ্ছে উপর দিকে 2 ঘর যাবে, এক্সটা হচ্ছে -1, তো মাইনাস বাঁ দিকে, আর ওয়াই 2 ধনাত্মক উপর দিকে যাবে, তো এখান থেকে 2, 1, 2, মানে এই জায়গায় বিন্দুটা ধরে এই জায়গায় আছে, এই বিন্দুটা আমাদের এখানে আছে -1,2 বিন্দুটা, ওকে। আচ্ছা, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে দেখো মানে এই যে এক্স কমা কে বিন্দুটি, মানে এক্স কমা কে কত বিন্দুটা আছে, যার দূরত্ব কিন্তু বলে দিয়েছে এই বিন্দু থেকে কত 5 একক, মানে আমি এখানে এই বিন্দুটাকে এই জায়গাও তো নিতে পারি, আমি এখানেও নিতে পারি, আমি যে এটা আমাদের এক্স কমা কে, এই জায়গাও নিতে পারি, যার স্থানাঙ্ক আমরা বলতে পারবো এখানে এই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম যে এদিকে ধরো এদিকে 1 আর 2, মানে এখানে আমি 1,2ও নিতে পারি, মানে এই যে বিন্দুটা নিতে পারি, মানে এক্স কমাকে, মানে এখান থেকে দূরত্ব আমি নিলাম 5 একক, যাদের মধ্যে দূরত্ব 5 একক, তাহলে এখানে
এইভাবে নিলে পরে আমাদের এইভাবে বিন্দুর স্থানাঙ্ক আসবে। আচ্ছা আমি তো এইদিকেও নিতে পারি এভাবে 5 একক, আমি এই জায়গায় এটা যদি আমাদের 5 একক হয়ে যায় তাহলে বিন্দুটা আমি এখানেও নিতে পারি। আমি তো এই জায়গাও নিতে পারি, এদিকে যদি আমাদের দূরত্ব 5 ধরে নিই, এটা 5 একক, তাহলে বিন্দুটা তো এখানেও হতে পারে, বিন্দুটা এদিকেও হতে পারে। আমি যদি এই জায়গায় এইভাবে করে নিই, ঠিক আছে, এই দূরত্ব 5 একক, তাহলে দেখো এই যে বিন্দুটা x, k বিন্দুটা বিভিন্ন জায়গায় হতে পারে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিন্দুটা হতে পারে। মানে এখান থেকে ধরতে গেলে যে ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা বৃত্তাকার তৈরি করো না, তাহলে এইভাবে একটা বৃত্তাকার তৈরি হবে, এভাবে একটা বৃত্তাকার তৈরি হবে। তাহলে বিভিন্ন জায়গায় এই x, k বিন্দুটা হতে পারে। তাহলে x এর মান আর k এর মান, ঠিক আছে, যেরকম এখানে 1, 2 তোমাদের বললাম, তাহলে x এর মান আর k এর মানটা কিন্তু অসংখ্য হবে, মানে x এর মানটাও অসংখ্য হবে আর k এর মানটাও অসংখ্য হবে, এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডি নম্বর অপশানটা। এই যে দেখো যে অসংখ্য হবে x এর মানটাও আর k এর মানটাও হবে অসংখ্য। ওকে, তাহলে এভাবে তোমাদের অ্যান্সারটা বুঝে তোমাদের দিতে হবে ডি নম্বর অ্যান্সার। তাহলে পরের প্রশ্ন আমরা চলে আসবো 1-এর 4 নাম্বার। আচ্ছা এখানে দেখো কী বলছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামুদ্রিক ক্ষেত্রফল, মানে পরিসীমা কিন্তু সমান আছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামুদ্রিকের। সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামুদ্রিকের ক্ষেত্রফল অধক্রম অনুযায়ী মানে যেটা আমাদের জানতে হবে, দেখো একটা হচ্ছে ঊর্ধ্বক্রম, একটা হচ্ছে অধক্রম। দেখো অধক্রম হচ্ছে বড় থেকে ছোট, যে বড় হবে, যার ক্ষেত্রফলটা বেশি হবে তাকে লিখতে হবে। তারপরে মানে বড় থেকে ছোট আকারে এই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামুদ্রিকের ক্ষেত্রফলগুলো সাজাতে বলেছে, ঠিক আছে। তো অধক্রম অনুযায়ী সাজালে কীভাবে হবে, মানে কার ক্ষেত্রফলটা বড় হবে, ঠিক আছে, আর কার ক্ষেত্রফল ছোট হবে, ছোট বড় আমাদের এখানে দেখাতে বলেছে। তো আমাদের এখানে কারণটা জানতে হবে, পরিসীমাগুলো সমান আছে। তাহলে আমি এখানে যদি কারণটা দেখাই, যে লিখব যেহেতু, আমি প্রথমে বর্গক্ষেত্র থেকে শুরু করছি, যে দেখো বর্গক্ষেত্রের চারটি বাহু সমান হয়, বর্গক্ষেত্রের চারটি বাহু সমান, তাই তো, এটা তোমরা জানো যে বর্গক্ষেত্রের চারটি বাহু সমান, তাই আমরা বলতে পারবো যে তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হবে। এই কথা মনে রাখবে তোমরা, যে বর্গক্ষেত্রের চারটি বাহু সমান, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবচেয়ে বেশি। তাহলে আমরা বুঝে নিয়েছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে আয়তক্ষেত্র সামুদ্রিকের চেয়ে। ওকে, এটা একটা কারণ। এবার দেখো, এবার আমরা আয়তক্ষেত্রটা আর সামুদ্রিক, এই আয়তক্ষেত্র সামুদ্রিকের মধ্যে কে ছোট বড় সেটা আমাদের জানতে হবে এখন। আচ্ছা এখানে আমি আয়তক্ষেত্রকে বলি যে আয়তক্ষেত্রে আমি আয়তক্ষেত্রে বলে দিচ্ছি, একটা দিয়ে দিলাম। আয়তক্ষেত্রের কী হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিছুটা আলাদা হয়, ওরা অসমান হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থাকে, তোমরা জানো। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কী হয়, কিছুটা আলাদা হয়, আলাদা হয়। এই যে আলাদা হয় ফলে আমরা এখানে বলতে পারবো যে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের চেয়ে কিছুটা কম হয়, বর্গক্ষেত্রের চেয়ে কিছুটা কম হবে, কিন্তু সামুদ্রিকের চেয়ে বেশি হবে, তাই তো। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিছুটা আলাদা হয় বলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, এই যে দেখো মানে এখানে বলবো যে আলাদা হয় বলে এর ক্ষেত্রফল, এর বলতে আয়তক্ষেত্রের, এর ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়ে কিছুটা কম হয়, বর্গক্ষেত্রের এর চেয়ে কিছুটা কম হয়, একই পরিসীমা বিশিষ্ট, ঠিক আছে, অনুসারে। এবার এখানে সামুদ্রিকের ক্ষেত্রফলটা বলি, দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল সবচেয়ে কিন্তু কম হবে, আয়তক্ষেত্রের চেয়েও কম হবে।
তাহলে আমরা দেখো বলবো যে সামন্তরিকের কারণটা আমি বলে দিচ্ছি এখানে, যে দেখো সামন্তরিকের উচ্চতা আয়তক্ষেত্রের চেয়ে কম হয়। এটা কিন্তু জানতে হবে তোমাদের, যে সামন্তরিকের উচ্চতা আয়তক্ষেত্রের চেয়ে কম হয়, আয়তক্ষেত্রের চেয়ে কম হয়। এই যে আয়তক্ষেত্রের চেয়ে কম হয় তার জন্য যে সামন্তরিকের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে কম হবে, তার জন্য ভাবি যে মানে সামন্তরিক ক্ষেত্রফলটা কী হবে, সবচেয়ে কম হবে। তার জন্য সামন্তরিকের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়। এটা আমাদের বড় হবে, সবচেয়ে কম হয়। এই যে আমাদের কারণটা, তোমাদের কারণটা আমি একদম লিখে বলে দিলাম। ওকে, যে বর্গক্ষেত্রের 4টি বাহু সমান হওয়ার জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিছুটা আলাদা হয় বলে, ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের চেয়ে কিছুটা কম হয়। আর সামন্তরিকের উচ্চতা আয়তক্ষেত্রের চেয়ে, মানে আয়তক্ষেত্রের উচ্চতা যা হবে তার চেয়ে কী হয়, কম হয়। তার জন্য সামন্তরিকের ক্ষেত্রফলটা সবচেয়ে কম হবে, আয়তক্ষেত্রের চেয়েও কম হবে। আয়তক্ষেত্রের চেয়ে কম হলে পরে বর্গক্ষেত্রের চেয়ে কম তো হবে। তা আমরা বুঝতে পারছি এখান থেকে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু বড়। তা আমরা এখানে লিখব যে বর্গক্ষেত্র আগে লিখব যে বর্গক্ষেত্রটা আগে হবে, এটা বড় ক্ষেত্রফল হবে। তারপর হবে আমাদের কি, আয়তক্ষেত্র, তারপরে সবচেয়ে ছোট আছে সামন্তরিক। এই যে আমাদের অ্যান্সারটা, এভাবে কিন্তু আমাদের করতে বলেছে, তাই তো। এই যে তাদের যে ক্ষেত্রফলগুলো এই যে অধক্রম অনুযায়ী যদি সাজানো হয়, মানে অধক্রম বলতে বড় থেকে ছোট এদের ক্ষেত্রফলগুলো সাজালে এভাবে দাঁড়াবে। আগে বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা বড় হবে সবচেয়ে বেশি, তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে সামন্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে। তো এইভাবে তোমাদের শূন্যস্থানে শুধু এটাই বসাতে হবে। আমি জাস্ট কিন্তু কারণটা তোমাদের বলে দিলাম। তোমরা চাইলে কারণটা এভাবে লিখতে পারো, ঠিক আছে। কারণটা লিখে তোমরা কিন্তু এইভাবে অ্যান্সারটা দিতে পারো, ঠিক আছে। এইভাবে অ্যান্সার দিলে আরও ভালো হবে তোমাদের। আমাদের হয়ে গেল 1-এর 4 নম্বরটা। এবার আমরা এই যে 2-এর দাগের প্রশ্নগুলোতে চলে আসবো। এগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পাবা। দেখো 2-এর 1-এর প্রশ্নটা কিন্তু আমরা আগের ক্লাসে করে দিয়েছি। এই প্রশ্নের জন্য তোমাদের যেতে হবে 8 নম্বর স্কুলে দেখবা যে এখানে 2-এর 1-এর যে প্রশ্নটা ছিল, তোমাদের আমি বলবো যে 8 নম্বর স্কুলে তোমাদের যেতে হবে। 8 নম্বর স্কুলে গিয়ে দেখবা যে 2-এর যে 1-এর প্রশ্নটা, সেখানেও 2-এর 1 আছে, সেখানে কিন্তু আমরা প্রশ্নটা করিয়ে দিয়েছি। ওকে, চলো আমরা চলে আসবো এখন 2-এর 2 নম্বর প্রশ্নে চলে আসবো। চলো প্রশ্নটা পড়া যাক কী বলছে। দেখো একটি সামন্তরিক ABCD এর AB বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি আর ক্ষেত্রফল 150 বর্গ সেমি। মানে সামন্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল সামন্তরিকটা দেওয়া আছে। ওকে, আর DC বাহুর উপর P একটি বিন্দু আছে, যাতে আবার 2:1 অনুপাতে DCকে বিভক্ত করেছে। আর BA বাহুকে X পর্যন্ত বর্ধিত করা হলে যাতে AX = 17 AB হবে। তাহলে ত্রিভুজ PCX, এখানে ত্রিভুজ আছে PCX, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তার আগে তো আমাদের প্রশ্ন অনুসারে আগে ছবিটা ভালো করে তৈরি করতে হবে। ছবি তৈরি করে প্রশ্নটা আগে ভালো করে বুঝবো, তারপরে অ্যান্সার আমরা বের করে নিতে পারবো। তা চলো আমরা আগে ছবিটা তৈরি করি। আমাদের এখানে ABCD একটি সামন্তরিক বলেছে, তা আমি ABCD একটি সামন্তরিক দেখো তৈরি করে দেখাচ্ছি। তাহলে চলো আমরা একটা সামন্তরিক তৈরি করবো, লক্ষ্য করো। এটাকে একটু বড় করলাম, এটাকে একটু বড় করছি আমি। দেখো এই হচ্ছে আমাদের সামন্তরিকের নাম ABCD, এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে ABCD আমাদের সামন্তরিক। তাহলে আমরা এখানে নামটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি A নাম দিলাম, আমি B নাম দিয়ে দিলাম, এটা আমাদের C আর এটা হচ্ছে আমাদের D।
এই যে এবিসিডি আমাদের সামুদ্রিক, এই এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এবি দেওয়া আছে, দেখো এবি 15 সেমি। তো সামুদ্রিকের বিপরীত বাহু সমান হবে, তাহলে এবি সঙ্গে ডিসি সমান হবে। তো তোমাদের যেটা বলবো যে এবি সমান সমান ডিসি দেওয়া আছে কত, 15 সেমি, 15 সেমি। আর সামুদ্রিক এবিসিডির ক্ষেত্রফল যেটা দেওয়া আছে, আমরা কিন্তু করছি 2 নম্বরটা, 2 নম্বর সামন্তরিক, এই যে সামন্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল আবার দেওয়া আছে 150 বর্গ সেমি, 150 বর্গ সেমি। এই মানগুলো আমাদের কাজে লাগবে অ্যান্সারটা পাওয়ার জন্য। আচ্ছা, এগুলো বলে দিয়েছে। তারপরে দেখো এই যে ডিসি বাহু আছে না, এই যে ডিসি বাহুর উপর পি একটি বিন্দু আছে, যে কোনো বিন্দু আছে। যে আমি এখানে এই যে এখানে পি বিন্দুটা নিয়ে এলাম এই জায়গায়, যে ডিসি বাহুর উপর পি এমনভাবে অবস্থান করেছে, দেখো এই যে আমাদের ডিসিটাকে, এই যে ডিসি বাহুকে 2:1 অনুপাতে বিভক্ত করবে, 2:1, ঠিক আছে। তা লক্ষ্য করো, মানে আমরা এখানে প্রশ্নানুসারে বলতে পারবো, লক্ষ্য করো প্রশ্নানুসারে। তাহলে আমি এখানে বলছি যে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে এই যে আমাদের ডিপি আর এদিকে পিসি এর অনুপাতটাই কিন্তু এটা বলেছে 2:1, মানে ডিপি ইজ টু পিসি সমান সমান 2:1, ঠিক আছে, এভাবে কিন্তু বলেছে কথাটা। আচ্ছা, তাহলে আমরা যদি ডিপি ইজ টু পিসি পেয়ে যাই, তাহলে এখান থেকে ধরে নিই অনুপাত থেকে, এই যে আমি ধরে নিব যে ডিপির দৈর্ঘ্যটা 2 থেকে 2x ধরে নিব, তাহলে ডিপি হবে 2x, এককটা এখানে সেমি নিবা, সেমি, এবং পিসিটাকে আমরা ধরে নিতে পারবো এই যে 1 থেকে x, শুধু x সেমি। তাহলে ডিপি দৈর্ঘ্য আর পিসির দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই তো। এখন যেটা আমাদের যেখানে বলেছি, দেখো আমাদের বলেছে যে বিএ বাহুকে, এই যে বিএ বাহুকে বাড়াতে বলেছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এখানে জায়গাটা আমাদের দরকার ছিল, তাহলে আমি এখানে বিএ বাহুকে বাড়াবো, ঠিক আছে। কত দূর বাড়াবো, x পর্যন্ত। তাহলে এখানে আমি একটু বাড়িয়ে দিই বাহুটাকে, এই দেখো, এই যে আমি বাড়িয়ে দিলাম। তাহলে এখানে বিন্দুটা এটা এক্স বিন্দু নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স বিন্দু। এবার এই যে বাড়িয়ে আমাদের এমনভাবে বাড়াতে বলেছে এক্স সমান সমান 17 এবি হবে, ঠিক আছে। মানে এক্সটা, এই যে এক্সটা এবির চেয়ে আমাদের একটু বড় হবে, মানে ছবিটাকে আরও ভালো করে করা যেত। তো যাই হোক, মানে এক্সটা কিন্তু বড় আছে এবির চেয়ে, এভাবে কিন্তু বলেছে। মানে এবির সঙ্গে 17 গুণ হবে, তারপরে এক্স, মানে অনেকটা দূরে আসবে। তো আমাদের এখানে ত্রিভুজ যে পিসিএক্স বলেছে না, চলো আমরা সেই ত্রিভুজটা তৈরি করার চেষ্টা করি। দেখো ত্রিভুজ পিসিএক্স, তাহলে এখানে আমাদের এই যে দেখো ত্রিভুজটা পাওয়ার জন্য আমাদের এই যে এক্স পি যুক্ত করতে হবে আর এক্স সি যুক্ত করতে হবে, তারপরে ত্রিভুজ পিসিএক্স পাবো, তাই না। তো আমি এখানে যুক্ত করে দেখাবো, এই যে লক্ষ্য করো এক্স পি যুক্ত করছি আমি, এই যে আমি এক্স পি যুক্ত করলাম। এবার আমি এক্স সি যুক্ত করব, দেখো একদম এখান থেকে নিয়ে এক্স সি, এই যে দেখো। এবার লক্ষ্য করো ত্রিভুজটা, যে আমাদের যে বলেছে ত্রিভুজ পিসিএক্স, দেখো ত্রিভুজ পিসিএক্স, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু বের করতে বলেছে, ওকে। আর এখানে আমি একটু বলে দিই, যেহেতু আমাদের এই যে এক্সটাকে আরও বাড়ানোর প্রয়োজন ছিল, কিন্তু যাই হোক এভাবে আমি একটু তোমাদের বলে দিই যে এখানে কিন্তু প্রশ্নে যেটা বলেছে যে এক্সটা বলেছে 17 এবি, মানে একটু কম দেখাচ্ছে, তোমরা একটু এটা বড় করে তৈরি করবা, যেন এক্সটা একটু বেশি বড় হয়, ওকে। যাই হোক, তাহলে দেখো এখানে আমাদের যেটা বের করতে হবে ত্রিভুজ পিসিএক্স এর ক্ষেত্রফলটা কিন্তু বের করতে হবে, এটাই কিন্তু আমাদের জিজ্ঞাসার জন্য। তা দেখো এর ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের যেটা কাজ করা দরকার, আমাদের এখানে একটু অঙ্কন করব। অঙ্কনটা করব যে পি বিন্দু থেকে এ বির পর লম্ব অঙ্কন করব আমরা। তাহলে এখানে অঙ্কন, আমি এখানে লিখছি যে অঙ্কনটা হচ্ছে যে আমরা এই যে দেখো এই পি বিন্দু থেকে এ বির উপর লম্ব, আমি এখানে লম্বটা তৈরি করে নিচ্ছি। তা এখান থেকে একদম লম্ব তৈরি করব, লক্ষ্য করো সোজা করে, এই যে আমি লম্বটা তৈরি করলাম, নাম আমি দিয়ে দেবো
এটার নাম আমি ই নাম দিয়ে দিলাম। এই যে পি লম্ব, তাহলে পি লম্ব কার পর আছে? এবির পর আছে বা এক্সবির পর, এটা বলতে পারো, তাই না? তো আমি এখানে বলবো, এখানে আমি বলে দিচ্ছি, এই যে অঙ্কনের কাছে বলি যে পি লম্ব হয়েছে এক্সবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের যে এবিসিডি সামুদ্রিক আছে, এই যে এবিসিডি সামুদ্রিক, তাহলে এবিসিডি সামুদ্রিকের যে ক্ষেত্রফল তোমাদের জানতে হবে, যে কোনো সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ভূমি দৈর্ঘ্য আর উচ্চতা জানা থাকলে সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা বলতে পারবো। তা সেই জিনিসটা আমি এখানে দেখাবো। দেখো আমি এখানে দেখাবো যে সামুদ্রিক, তাই তো, সামুদ্রিকের আমি ছবি নিয়ে নিচ্ছি এভাবে ছোট্ট করে। সামুদ্রিক এবিসিডি এর ক্ষেত্রফল কী হয়? এর ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে পি। ওকে, তাহলে ভূমি আমি এবি নিয়ে নিলাম, আর উচ্চতা যেটা লম্বটাতে উচ্চতা হয়, এই যে উচ্চতা যেটা লম্ব দূরত্ব, তাহলে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো আমি যদি বলি এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল তো আমাদের জানা আছে 150 বর্গ সেমি, তাহলে এখানে মানটা আমি বসাতে পারবো, এই জায়গায় 150 বর্গ সেমি। আর এবির মান জানা আছে 15 সেমি, তাহলে এবির জায়গায় আমি লিখে দেবো 15। আর এখান থেকে এই যে পির মানটা কিন্তু বের হবে, মানে আমরা সামুদ্রিকের যে উচ্চতা আমরা কিন্তু বের করতে পারবো। চলো, আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, আমি যদি এখানে পির মানটা বের করতে চাই, এটা কাটাকাটি করে দাও, 15 কে 15 শূন্য, তাহলে পি এর মানটা 10, তাহলে আমরা পি পেয়ে গেলাম 10 সেমি। দেখো আচ্ছা, এখানে যেটা আমাদের জানতে হবে যে পিটা যেভাবে আমাদের সামুদ্রিকের উচ্চতা পেলাম, একইভাবে এই পিটাকে যে ত্রিভুজ পিসি এক্স আছে না, যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, এই ত্রিভুজেরও উচ্চতা হবে পিটা, ঠিক আছে। মানে ত্রিভুজ পিসি এক্সের উচ্চতা হবে পিই, এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। লক্ষ্য করো, উচ্চতা কেন বলবো না আমরা, কারণ যে ত্রিভুজটা তৈরি হয়েছে, দেখো এই যে আমাদের এই যে শীর্ষবিন্দু থেকে এই যে বাহুটা আছে, দেখো তো এই যে পিসির সঙ্গে আমাদের কি এক্সবিটা সমান্তরাল আছে, তাই তো। তাহলে এখানে আমরা বলবো যে যেহেতু পিসি সমান্তরাল এক্সবি, তাই তো, এই যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, মানে এবির সঙ্গে ডিসি সমান্তরাল, তাহলে এখানে আমরা পিসি সমান্তরাল এবি বলতে পারবো বা পিসি সমান্তরাল এক্সবি বলতে পারবো। তাহলে সমান্তরাল যে বাহু আছে, তাহলে এখান থেকে দেখো এই শীর্ষবিন্দু থেকে যে সমান্তরাল হয়েছে, তার জন্য আমাদের এই বিন্দু থেকে যে বর্ধিত বাহুটা হয়েছে এক্সবি, আর এক্সবি বাহুর উপর পিটা লম্ব আছে, তার জন্য আমরা ত্রিভুজ পিসি এক্স এর উচ্চতা আমরা পি বলতে পারবো। তাহলে আমরা বলে দেব অতএব ত্রিভুজ পিসি এক্স এর উচ্চতা, আগে আমি উচ্চতাটা বলি, উচ্চতাটা আমরা এখানে নিতে পারবো পি, এই যে পি হচ্ছে উচ্চতা, যার মান কিন্তু 10 সেমি, এবং ভূমিটাকে দেখো, আমি ভূমিটাকে নিয়ে নেব পিসি, ঠিক আছে, এবং ভূমি আমরা নেব পিসি, এই যে দেখো ভূমিটা আমরা পিসি নিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখো আমি একটা কাজ এখানে করে রাখবো তোমাদের জন্য, এই পিসির মানটা আমরা কিন্তু বের করতে পারবো। দেখো পিসির মানটা আমরা কি করে পাবো, লক্ষ্য করো, এখানে দেখো তো আমরা এটা বলতে পারবো যে যেহেতু এই যে ডিপি যোগ পিসি, ডিপি আর পিসি যোগ করে কত হবে, ডিসি না, মানে ডিসিকে 2 ভাগে ভাগ, ডিপি যোগ পিসি, তাহলে আমাদের ডিপি আর পিসির মান তো আমরা পেয়েছি এক্স ধরে, ডিপির মান 2x আর পিসির মান এক্স, চলে এখানে বসাই আমরা, ডিপি হচ্ছে 2x আর পিসি হচ্ছে এক্স। আর এই যে ডিসি বাহুটা আছে সামুদ্রিকের, ডিসি বাহু দৈর্ঘ্য 15 সেমি, যেহেতু এবি ছিল 15 সেমি, তার ডিসি আমাদের 15 সেমি, তাহলে এই যে 15, এখান থেকে তো এক্সের মান পেয়ে যাবো, তাহলে এটা 3x সমান এখানে 15, 3 5 15, তাহলে এক্স সমান 5 পেয়ে গেলাম। তাহলে এক্সের মান দেখো, এই যে এক্সকে আমরা পিসি, তাহলে পিসির দৈর্ঘ্য, এই যে পিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 5 সেমি। দেখো আমাদের পিসি মানে পি তো আমরা বের করলাম, এই যে আমাদের পি বের করেছি 10 সেমি, এটা 10 সেমি বের করেছি, আর এখন আমরা পিসি দৈর্ঘ্য বের করে নিলাম কত, 5 সেমি।
ওকে, তাহলে কোনো একটি ত্রিভুজের উচ্চতা এবং ভূমি দৈর্ঘ্য জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল সহজে বের করে নিতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। চলো এখন লিখবো আমরা অতএব দিয়ে। অতএব ত্রিভুজ PCX এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে আমাদের পিসি। লক্ষ্য করো, এই যে PCX ত্রিভুজের ভূমিটা পিসি, এটা ভূমি, আর এটাকে উচ্চতা নিয়ে নাও, যেভাবে উচ্চতা তোমাদের বুঝালাম। হ্যাঁ, এই ত্রিভুজ PCX এর উচ্চতা কিন্তু পি হবে। ওকে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে আমাদের পি, মান বসিয়ে দেবো। হাফ ইন্টু পিসি দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি আর পি এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। এককটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে বর্গ সেমি। কাটাকাটি করো, পাই দিয়ে 10, তাহলে আমরা দেখো এখানে আমরা কত পেয়ে যাব। আচ্ছা, পাই দিয়ে 10 বলছি, 2 আছে, 2 5 10 হবে, এটা এই যে 2 5 10, 2 দিয়ে 10কে কাটাকাটি করলে 2 5 10, 5 আর 5 রয়ে গেল, 5 5 গুণ করে 25, তাহলে আমরা পেয়ে যাবো 25 বর্গ সেমি। দেখো আমাদের যে ত্রিভুজ PCX এর ক্ষেত্রফল বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেলাম? 25 বর্গ সেমি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, ভালো একটা প্রশ্ন ছিল, একদম ভালো করে বুঝে তোমরা একদম করে নিতে পারবা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 2-এর 3 নাম্বার। তো কী বলছে 2-এর 3 নম্বর প্রশ্নটা? বলছে রমেশ A ও B বিন্দু যথাক্রমে X ও Y অক্ষের উপর এমনভাবে নিয়েছে যাতে যে OAB একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে, যার ক্ষেত্রফল 18 বর্গ সেমি হবে এবং ও হলো মূলবিন্দু। রমেশের নেওয়া A ও B বিন্দুগুলি সম্ভাব্য স্থানগুলি নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন, আজকের ক্লাসে কিন্তু প্রশ্নগুলো খুবই ভালো ভালো দেখাচ্ছে। তো যাই হোক, তোমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে এবং ধৈর্য করে বুঝতে হবে। আমি একদম ডিটেলসেই বুঝাবো সময় ধরে ধরে। চলো দেখো, তো এখানে প্রথমে আমাদের X অক্ষ Y অক্ষ তৈরি করে নিতে হবে। তা আমি প্রথমে যেটা Y অক্ষ, এই যে আমাদের X অক্ষ, তাহলে এখানে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে, যেটা আমি যেটা ওটা আবার বলেছে, দেখো ওটা মূলবিন্দু বলে দিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ও, এটা মূলবিন্দু, যার 0 0 স্থানাঙ্ক। আর সমদ্বিবাহু মানে এই যে আমাদের দেখো এখান থেকে এই বিন্দু আর এখান থেকে এই বিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে। তো এইভাবে আমি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে দিলাম। এটা A নাম দিয়ে দিলাম আর এখানে B নাম দিয়ে দিলাম। সমদ্বিবাহু ত্রিভুজ যখন বলেছি, তাহলে আমাদের AB সমান সমান, সরি AB না, AO, OA আর OB, মানে OA সমান সমান OB হবে আমাদের, OA সমান সমান OB। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যেটা জানতে চেয়েছে, এই যে A বিন্দুর স্থানাঙ্কগুলো এবং B বিন্দুর স্থানাঙ্কগুলো জানতে চেয়েছে, কতগুলো এভাবে স্থানাঙ্ক হবে যেন আবার যে এই যে আমাদের ত্রিভুজটা আছে না OAB ত্রিভুজের ক্ষেত্রফলটা আবার 18 বর্গ সেমি হবে। তাহলে দেখো সম্ভাব্য অনেক বিন্দু পাবো আমরা। প্রথম যদি আমি বিন্দুটা নিয়ে নিই, ধরো এটা নিলাম, দেখো 0,3 নিলাম, এটা ধরো 3 একক ধরে নিলাম, তাই তো? দেখো Y অক্ষর পর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এই A বিন্দুর স্থানাঙ্ক তোমরা নিতে পারবা, এই যে X এর পার্টটা কিন্তু 0 হবে আর Y এর পার্টটা যে কোনো কিছু নিতে পারো। তা আমি এখানে 3 নিলাম। এবার যেহেতু আমাদের ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এদিকে যত একক হবে এদিকে তত একক হবে। তাহলে এখানে আমি দেখো আমাদের যেখানে আমাদের বিন্দুটা নিব, তাহলে এদিকে আমি বিন্দুটা কী নিতে পারবো, যেটা আমাদের কিন্তু আবার ক্ষেত্রফলটা আমাদের দাঁড়াবে কত, ক্ষেত্রফলটাকে নিয়ে আসতে হবে 18 বর্গ সেমি, এভাবে কিন্তু আমাদের নিতে হবে। তাহলে OA OB সমান হলে এদিকে যদি 3 একক হয়, এটাও 3 একক, তাহলে এই অনুসারে B বিন্দুর স্থানাঙ্ক হবে 3,0। X অক্ষের পর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হয়, প্রথমে হবে আমাদের X এর মানটা থাকবে আর Yটা 0 হবে, তাই তো, 3,0। তাহলে এই অনুসারে ত্রিভুজের ক্ষেত্রফল কি আমাদের 18 বর্গ সেমি কি আসবে? দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এটা সমকোণী ত্রিভুজ আছে না, তো এটা দেখো এখানে লম্বটা 3 একক, ভূমিটা 3 একক, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, 3 × 3। তাহলে এই ক্ষেত্রফলটা কিন্তু কখনোই আমাদের 18 বর্গ সেমি কিন্তু আসছে না। তাহলে এখানে একটা মিসিং করেছে, মানে প্রশ্নটা একটু ভুল করেছে, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলাটা কিন্তু ভুল হয়েছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, মানে সমকোণী ত্রিভুজ হবে, সমদ্বিবাহু কথাটা হবে না। ঠিক আছে, এই কথাটা কিন্তু আমাদের বাদ যাবে, সমদ্বিবাহু কথাটা। তাহলে সমদ্বিবাহু কথা যে বাদ যায় না, তা দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এই যে Y অক্ষ, এই যে আমাদের X অক্ষ, তার ত্রিভুজটাকে আমি এভাবে নিয়ে নিই, ধরো এইভাবে নিয়ে নিলাম, এই যেভাবে, তাহলে এটা আমাদের O বিন্দু, এটা আমাদের A বিন্দু, মানে সমকোণী ত্রিভুজ হবে, সমদ্বিবাহু হবে না, এটা আমাদের B বিন্দু।
তাহলে এর স্থানাঙ্ক যদি আমরা নিই 0,3 নিয়ে নিলাম, এদিকে 3 একক, আর এর স্থানাঙ্ক আমি নিয়ে নিলাম, ঠিক আছে, এটা আমি নিয়ে নেবো, ইচ্ছা মতো নিতে পারবো। এটা আমি নিয়ে নিলাম 12,0 নিয়ে নিলাম। এক্সের মান 12, ওয়াইটা 0 হবে। যেটা তোমরা জানো যে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক ওয়াইয়ের পার্টটা 0 হয়, আর ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক এক্সের পার্টটা 0 হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে কিন্তু আমরা এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গ সেমি পেয়ে যাব। দেখো এই যে আমাদের ত্রিভুজটা আছে না, ত্রিভুজটা আছে ও এ বি, এর ক্ষেত্রফল লক্ষ্য করো, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। ভূমি হচ্ছে এই যে আমাদের ওবিটা, ওবিটা কিন্তু এখানে 12 একক হবে। দেখো বিন্দুটা এই যে ওবি 12,0, তাহলে এটা হচ্ছে ওবিটা 12 একক, আর ও এটা 3 একক। তাহলে ভূমিটা হচ্ছে আমাদের 12 একক, আর লম্বটা আছে আমাদের 3 একক। তাহলে এখানে কাটাকাটি করে 2 6 12। তা দেখো আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি কত, 18, এই যে 6 3 18 বর্গ একক, 18 বর্গ একক। তাহলে এই অনুসারে কিন্তু পাওয়া যাচ্ছে। সমদ্বিবাহু ত্রিভুজ বলা থাকলে কিন্তু পাওয়া যেত না, দেখো এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল না, তার জন্য আমাদের প্রশ্নে কিন্তু সমদ্বিবাহু কথাটা হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অনুসারে আমাদের এ ও বি এর সম্ভাব্য কতগুলি বিন্দু পেতে পারি, আরও আমরা বিন্দু পেতে পারি। যদি ধরো আমাদের এখানে উল্টোভাবে হয়, মানে এখানে যদি আমরা তোমাদের যদি দেখাই, আমি দেখো আমি আরও দেখাচ্ছি, আমি এখানে ধরো ছবিটাকে একটু চেঞ্জ করা হলো, ধরো এভাবে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আমি এভাবে করলাম, এভাবে করলাম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমাদের এ। এখানে আমি নিলাম যে 0,12 নিয়ে নিলাম এটা, আর এখানে যে বি বিন্দুটা এটা নিয়ে নিলাম আমরা 3,0। তাহলে এখানেও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা একইভাবে 18 বর্গ একক পেয়ে যাবা। ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গ একক পাবা, কারণ এখানে আমাদের দিকে 12 একক আছে, এদিকে আমাদের 3 একক আছে, ঠিক আছে, হবে কিন্তু ক্ষেত্রফলটা। তাহলে আমাদের সম্ভাব্য বিন্দু এরও হতে পারে 0,12, 3,0, তাই তো। তাহলে এভাবে কিন্তু বিন্দুগুলো, এই যে আমরা যদি বলি যে এ বিন্দু, যে এ বিন্দুর যে স্থানাঙ্ক আমরা নিতে পারবো এই যে 0,3, 0,12, বা এগুলো আমরা এখানে যদি দেখাই, হ্যাঁ কমা দিয়ে দেখাচ্ছি আমি, বা 0,9ও নিতে পারবো আমরা, বিভিন্নভাবে নেওয়া যাবে বি বিন্দুর স্থানাঙ্কটা। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক দেখো এখানে আমরা নিতে পারবো যে 12,0, তারপরে 3,0, আর এখানে আমাদের নিতে হবে, দেখো এটা আমরা নেব 4, এখানে 4,0 নিতে পারবো এর সঙ্গে, কারণ 9 একক আর 4 একক, ঠিক আছে, মানে 9 একক দেখো, মানে এখানে হাফ ইন্টু এই যে 9 আর 4, এটা কাটাকাটি করো, 2 দিয়ে 4, 9 দিয়ে 18 পাওয়া যাচ্ছে না, তো এখানে 0,9 নিলে এখানে 4,0 নিতে হবে, তারপর আমরা ক্ষেত্রফলটা 18 বর্গ একক পাবো। তাহলে এভাবে কিন্তু হিসাব করে অসংখ্য বিন্দু পাওয়া যাবে। এ বিন্দু সম্ভাব্যগুলো এভাবে হবে, বি বিন্দু সম্ভাব্য স্থানাঙ্ক এভাবে হবে, ঠিক আছে, এভাবে ডট ডট দিয়ে দেবা, অসংখ্য পাওয়া যাবে। তাহলে এভাবে অ্যান্সারটা তোমরা লিখতে পারবা, জাস্ট এভাবে দেখিয়ে। ওকে, তো এই ছিল আমাদের 2 3 নম্বর প্রশ্নটা, যেটা আমাদের বলেছিল এখানে যে এ ও বি বিন্দুগুলির যে সম্ভাব্য স্থানাঙ্কগুলি নির্ণয় করি, তাহলে এইভাবে কিন্তু তোমরা দেখিয়ে দেবা, ঠিক আছে। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 2-4 নম্বর প্রশ্নে। তো কী বলছে প্রশ্নটা, কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত r/2, ছোটো হাতের r/2 বড় হাতের r হলে আমাদের এই মানটা বের করতে বলেছে, ঠিক আছে। চলো 12 প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি খুব ভালো এবং ভাইটাল প্রশ্ন, ঠিক আছে। তো দেখো প্রথমে আমাদের কী করতে হবে, আমরা একটা বর্গক্ষেত্র তৈরি করব, যার অন্তর্বৃত্ত দেখাবো এবং পরিবৃত্ত দেখাবো। তাহলে এই যে আমাদের একটি বর্গক্ষেত্র আমি এভাবে যে তৈরি করে দেখাই, বর্গক্ষেত্র যার 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়। অন্তর্বৃত্ত একটি ভিতরে বৃত্ত তৈরি করো, ভিতরে বৃত্ত অন্তর্বৃত্ত দেখো যে বর্গক্ষেত্রের বাহুগুলোকে স্পর্শ করবে, এই ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুগুলোকে স্পর্শ করবে, তাহলে এটা আমাদের কিন্তু অন্তর্বৃত্ত। আবার পরিবৃত্ত, এই বর্গক্ষেত্রের পরিবৃত্ত যদি আমি দেখাই, ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে আমি অন্য জায়গায় দেখাচ্ছি, এক জায়গায় দেখাচ্ছি না, আর একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র তৈরি করলাম, একই বাহু দৈর্ঘ্য, 2 জায়গায় তৈরি করলে তোমরা কিন্তু বুঝতে পারবা, আমি এখানে দেখাচ্ছি। পরিবৃত্ত বলতে দেখো মানে বৃত্তটা এভাবে হবে, মানে শীর্ষবিন্দুগুলো, বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো হয়ে যাবে, বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো হয়ে যাবে এই বৃত্তটি।
পরিবৃত্তটা। তাহলে এটা হচ্ছে পরিবৃত্ত বর্গক্ষেত্রের। তাহলে দেখো আমাদের এখানে যদি আমি বলি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি আমি ধরে নিচ্ছি এ একক, ঠিক আছে, আমি এখানে আগে লিখছি যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে আমি এ একক নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এ বি যদি বাহু হয়, এখানে আমরা এ বি নিয়ে নিলাম, এ বি। তাহলে আমাদের যে এ বি, এই এ বিটা আমাদের এ একক। তাহলে দেখো আমি প্রথমে অন্তর্বৃত্তের কথা আগে বলি যে এখানে এই যে অন্তর্বৃত্তের এই যে আমাদের একে যদি আমি নাম দিয়ে দিই এটা পি কিউ, তাহলে এই যে অন্তর্বৃত্তের পি কিউটা কিন্তু ব্যাস। তাহলে এখানে এই যে ব্যাস যেটা আমাদের আছে পি কিউ, ঠিক আছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রে, তাহলে এই ব্যাসটা হয়ে যাবে আমাদের বাহুর সঙ্গে সমান, এই এ বির সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের এ একক। তাহলে দেখো অন্তর্বৃত্তের ব্যাস পেয়ে গেলাম, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, এখানে আমি ও নাম দিয়ে দিলাম। তাহলে দেখো ও নাম দিলে পরে আমাদের যে ওপিটা, তাহলে ওপি কত হবে, মানে ব্যাসার্ধ যেটা, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ওপিটা হয়ে যাবে দেখো ব্যাসের অর্ধেক, মানে a/2 একক, ঠিক আছে। আর এখানে আমাদের যেটা বলেছে দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে ছোট হাতের আর যেটা নিয়েছে, আর পরিবৃত্তের ব্যাসার্ধ যেটা বড় হাতের আর। তাহলে এখানে লক্ষ্য করো এই যে আমাদের r/r এরকম দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে বলি, ঠিক আছে, তো যাই হোক এখানে আর এর মান, মানে আর এর মানটা আর বড় হাতে আর এর মানটা কিন্তু আমরা এখানে দেখাতে পারবো কত হবে। তো যাই হোক আমরা এখানে কিন্তু দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যেটা পেয়ে গেলাম a/2। এবার আমরা এই যে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি যদি কর্ণটা বর্গক্ষেত্রের কর্ণটা নিই না, তাহলে এই যে বর্গক্ষেত্রের কর্ণ যার নাম আমি এখানে দিয়ে দেবো, এটা সি নাম দিয়ে দিলাম, সি। এখানে কিন্তু আমাদের কেন্দ্রটা কিন্তু ওই ও কেন্দ্রই আমরা নিব, ওই একই বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, ও কেন্দ্র হবে এটা পরিবৃত্ত, এটার নামটা আলাদা দিয়ে দিই আমি দিয়ে দিলাম O1 নাম দিয়ে দিলাম, এটা O1, ওকে। যেহেতু এই বৃত্তটা কিন্তু আলাদা বৃত্ত, মনে রাখবো একই বৃত্ত নয়, তো কেন্দ্রটা আলাদা হবে, কেন্দ্রের নামটা চেঞ্জ করে দিলাম আমি। তাহলে এখানে দেখো মানে বর্গক্ষেত্রের যেটা কর্ণের দৈর্ঘ্য সেটাই কিন্তু আমাদের বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস হবে, তাই তো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখানে আছে দেখো এই যে বিসিটা, বিসি। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র তোমাদের বলবো, যেহেতু বাহু দৈর্ঘ্য জানা থাকে, বাহু দৈর্ঘ্য তো এ ধরে নিয়েছি, ঠিক আছে। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যে এ একক হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা হবে √2 × a, √2 × বাহুর দৈর্ঘ্য। এই যে বাহুর দৈর্ঘ্য বলতে এই যে এত একক, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা হবে সেই বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস। তা আমরা পেয়ে যাব অতএব বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস পেয়ে যাব আমরা, ব্যাস যেটা আমাদের বিসিটাই আছে, সেটাই হবে আমাদের এই যে √2 a একক। তাহলে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস পেয়ে গেছি, তো ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধকে এখানে আমরা O1c বলে দিই, O1c। তাই এর অর্ধেক হয়ে যাবে √2 a/2 একক। তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ বের করে নিলাম। আর অন্তর্বৃত্তের, ঠিক আছে, এই যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করেছি, এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এখানে তোমরা লিখতে পারো এটা হচ্ছে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, a/2টা। তাহলে এখানে যেটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে দেখো, এই যে আমাদের বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং পরিবৃত্তের ব্যাসার্ধের যে অনুপাত, এই যে r/r, ঠিক আছে, এটা হচ্ছে অন্তর্বৃত্ত, এটা পরিবৃত্ত।
তাহলে অন্তর্বৃত্ত যেটা আমরা দেখো লিখতে পারবো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যেটা a/2 পেয়েছি, এটা হচ্ছে a/2 h2। আর পরিবৃত্তের ব্যাসার্ধ দেখো, বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ এটা পেয়েছি, এই যে √2 a/2, তাই তো। তাহলে এটা বলতে পারবো, যেহেতু আমাদের অনুপাতটা বলে দিয়েছে এখানে প্রশ্নে। এই যে দেখো 4 নম্বর প্রশ্ন, যে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাই ব্যাসার্ধের অনুপাতটা, এই ব্যাসার্ধের অনুপাতটা আমরা এই ব্যাসার্ধের অনুপাতের সঙ্গে সমান করতে পারবো, যেহেতু বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি আর বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। এখানে আমরা অনুপাত থেকে ধরে নিচ্ছি যে সেখানে তো এটা আমরা লঘিষ্ঠ করতে পারবো। তো এটা আমাদের এই যে এ আর এ তোমরা ভ্যানিশ করতে পারবা, 2 ভ্যানিশ করতে পারবা। তাহলে এটা আমাদের এখানে 1/2 √2 দাঁড়িয়ে যাবে। দেখো 1/2 √2। তাহলে এখানে আর এর মানটা আমরা ধরে নিব, এই যে 1 থেকে এটা আমি x ধরে নিলাম, এবং বড় হাতের আটটা √2 আছে না, √2 থেকে আমি এই যে √2 x ধরে নিব। অনুপাত থেকে কিন্তু এভাবে ধরে নেওয়া যায়। আচ্ছা, তাহলে আমাদের যে যার মানটা বের করতে বলেছে, এই যে রাশিটার মান, চলো এবার বের করতে পারবো। আমরা লিখবো, এখন আমাদের আছে কত আছে দেখো, r² + 2 বড় হাতের r²। আমাদের আছে r² + 2 বড় হাতের r² বাই নিচে আছে ছোট হাতের r²। এখানে লিখবো আমরা ছোট হাতের r²। চলো আমরা ছোট হাতের আর এবং বড় হাতের আর মান বের করে রেখেছি, বসিয়ে দেবো। তাহলে এখানে r² আছে, s² হবে এই জায়গায়, মানটা বসিয়ে দিলাম, +2 ইন্টু এখানে বড় হাতের আর এর মানটা আছে √2x তার হোল², আর নিচে r² মানে এখানে s² হবে। তো এই সরলটা আমাদের করতে হবে। আচ্ছা, সরলটা দেখো ভালো করে বুঝো। এখানে s² আর এটা +2 গুণিত, এখানে আমাদের দেখো এটার √2 আছে তার স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার, রুটটা উঠে যায় স্কোয়ারের জন্য 2 রয়ে যাবে এটা, আর s²টা বসে যাবে, নিচে আমাদের আবার s² আছে। আচ্ছা, আমি উপর থেকে s² কমন নিতে পারবো, আর কমনটা পরে নিচ্ছি আমি, s², এটা গুণ করে এটা 4s² করে দিলাম, s²। এবার আমি s²টা কমন নিয়ে নিচ্ছি। তা আমাদের আচ্ছা, s² কমন নিলে একটা কাজ করো, কাজটা করে এটা যে 4s² s², এটা তো আমাদের 5s² হবে না, 5s², আর নিচে আমাদের s², এভাবে করে নাও, s² কেটে দাও, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা 5 দাঁড়িয়ে গেল। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে রাশিটার মান বের করতে বলেছিল, এই রাশির মান কত পেয়ে গেলাম, এই যে 5 পেয়ে গেলাম। ওকে, খুব ভালো অঙ্ক ছিল একদম। দেখতে পাচ্ছি আজকের ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো ভালো দেখাচ্ছে, তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। একবারে বুঝতে না পারলে তোমরা কিন্তু বারে বারে বুঝো, ঠিক আছে, তোমরা কিন্তু বুঝতে পারবা। পরের প্রশ্নতে আমরা আসবো, এবার 2-এর 5 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো প্রশ্নটা, শ্রেণীসীমা ও শ্রেণীসীমানার মধ্যে পার্থক্য কী? দেখো কি সুন্দর প্রশ্ন, ঠিক আছে। তো চলো আমাদের দেখাতে হবে শ্রেণীসীমা ও শ্রেণীসীমানার মধ্যে পার্থক্য দেখাবো। তো আমি প্রথমে লিখলাম এই জায়গায় শ্রেণীসীমা দেখাবো, ঠিক আছে। তারপরে এইদিকে দেখাচ্ছি আমি শ্রেণীসীমানা, এখানে আমি লিখে দেবো শ্রেণীসীমানা। দেখো শুধু দন্ত ন আকারে পার্থক্য, শ্রেণীসীমা আর শ্রেণীসীমানা। পার্থক্যটা আমি এখানে একটু বর্ডার করে দিই। তো দেখো আমি এখানে 1 নম্বরে যদি আমি বলি, যে 1 নম্বরে, তো দেখো এখানে লক্ষ্য করো, এই যে শ্রেণীসীমার সংজ্ঞাটা আমি এখানে তোমাদের লিখে দেখাই, বুঝিয়ে দিই, ঠিক আছে। শ্রেণীসীমা জিনিসটা কি, দেখো শ্রেণীসীমা হলো, বা এটি হলো একটি শ্রেণীর, এখানে আমাদের ঋষিকারা দাঁড়াবে, একটি শ্রেণীর শুরু ও শেষ, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে, শুরু ও শেষ মান, মানে যেমন যদি আমি দেখাই, যেমন লক্ষ্য করো,
যেরকম আমি তোমাদের বলি যে 10 থেকে 19 এর মধ্যে সর্বনিম্ন মান হলো, ঠিক আছে, নিম্নসীমা এবং সর্বোচ্চ মান হলো উচ্চসীমা। এটা আমি যদি দেখাই এখানে যে 10 থেকে 19, এই দেখো এই যে 10 থেকে 19, ঠিক আছে, তাহলে এর মধ্যে আমাদের সর্বনিম্ন মানটা কী হবে 10 আর সর্বোচ্চ মানটা হবে আমাদের 19, তাই তো। তাহলে এখানে যেটা আমি বলে দেবো, লক্ষ্য করো এখানে, আচ্ছা আমি আর কিছু লিখছি না, এটা দেখো এই যে আমাদের দেখো শ্রেণীসীমা হলো একটি শ্রেণীর শুরু ও শেষ, মানে প্রথমে দেখো শুরু হবে আর শেষ হবে। তাহলে এখান থেকে এটা এই যে 10কে বলতে পারবা যে এটা হচ্ছে সর্বনিম্ন মান, আর যে 19কে বলতে পারবা সর্বোচ্চ মান, ঠিক আছে। তাহলে এভাবে আমি শ্রেণীসীমার সংজ্ঞাটা দিতে পারবো। আর এখানে যদি 1 নম্বরে যদি বলি আমি, ঠিক আছে, 1 নম্বরটা, তাহলে এখানে বলবো যে এটি হলো দুটি শ্রেণীর মধ্যকার ধারাবাহিকতা ও শূন্যস্থান দূর করার জন্য নির্ধারিত প্রকৃত মান, ঠিক আছে। এভাবে কিন্তু এর সংজ্ঞাটা দিতে পারবা, ঠিক আছে। এই যে শ্রেণীসীমানা কি, শ্রেণীসীমানা হলো দুটি শ্রেণীর মধ্যকার ধারাবাহিকতা ও শূন্যস্থান দূর করার জন্য নির্ধারিত একটি প্রকৃত মান বোঝাচ্ছে, ঠিক আছে, এটা একটা দিবা। আচ্ছা, তারপরে 2 নম্বর, যদি 2 নম্বর পার্থক্য দিতে চাও তাহলে এখানে তোমাদের যেটা দেখাবো যে এর যেহেতু উদাহরণগুলো দিতে চাও, ঠিক আছে, এই যে দেখো আমি এখানে তোমাদের একটু বলি যে শ্রেণীসীমায় দুটি ধারাবাহিক শ্রেণীর মধ্যে যে ফাঁক থাকে না, দুটি ধারাবাহিক শ্রেণীর মধ্যে যে ফাঁক বা শূন্যস্থান থাকতে পারে, ঠিক আছে। মানে শ্রেণীসীমানে কি দেখা যায়, দুটি ধারাবাহিক শ্রেণীর মধ্যে ফাঁক বা শূন্যস্থান থাকতে পারে। যেমন যদি আমি দেখাই, যেমন দিয়ে এখানে যেমন যে দেখাই, দেখো 10 থেকে 19 এবং আর একটা নিচে দুটি নিব এখানে 20 থেকে 29। তা দেখো 10 থেকে 19, আবার 19 থেকে 20, মানে এখানে ফাঁক আছে একটা, ঠিক আছে, একটা ফাঁক বা শূন্যস্থান আছে, এক আছে। তাহলে এতে দেখো এদের মধ্যে যদি বলি যে এদের মাঝে এক এর ফাঁক আছে, তাই তো, আর শূন্যস্থান আছে। তাহলে এভাবে তোমরা দেখাতে পারবা যে শ্রেণীসীমার মধ্যে কিন্তু ব্যবধান বা ফাঁক বা শূন্যস্থান পাওয়া যায়, মানে শ্রেণীগুলো এভাবেই হয়। তোমরা দেখেছো যে 10 থেকে 19, আবার এখানে 20 থেকে শুরু হবে, ঠিক আছে, মানে 19টা শুরু হবে না। যদি এখানে 19 শুরু হয়ে যেত তাহলে তো আমাদের শ্রেণীসীমানা হয়ে যেত, ঠিক আছে। তো শ্রেণীসীমাগুলো এভাবে থাকবে সাজানো। তো এভাবে দুটি তোমরা শ্রেণীসীমার কারণ তোমরা দেখাতে পারো। আর এখানে শ্রেণীসীমানার একটা দেখিয়েছি, আমি আর একটা দেখাবো। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো, দেখো যে শ্রেণীসীমায় কোনো ফাঁক থাকে না, ঠিক আছে, শ্রেণীসীমানায় কোনো ফাঁক থাকে না, কোনো ফাঁক
থাকে না, থাকে না। যেমন দেখো শ্রেণীর সীমানাগুলো যদি দেখো, শ্রেণীর সীমানাগুলো সাধারণত কীভাবে থাকে? শ্রেণীর সীমানাগুলো সাধারণত দেখো, আমি তো নিই 9.5 থেকে এই যে দেখো এই যে 19.5 এভাবে নিব। এবং আরেকটা যদি নিই আমি, এবং এটাকে দেখো হাফ কমাতে হয় হাফ বাড়াতে হয়। আমি বারে বারে দেখিয়েছি যে শ্রেণী সীমাকে কী করে শ্রেণী সীমানায় কনভার্ট করতে হয়। তাহলে এদেরকে দেখো এখানে হাফ কমালে হাফ বাড়ালে এরকম দাঁড়াবে, আর একে হাফ বাড়ালে এই যে 20 থেকে হাফ কমালে এটা 19.5, আর 29 থেকে হাফ বাড়ালে 29.5। তাহলে এই ক্ষেত্রে দেখো কোনো ফাঁক নেই, মানে এই যে 19.5 শেষ হয়েছে, তাহলে শুরু হয়েছে আবার 19.5, তাহলে ফাঁক কি আছে? না। এখানে কিন্তু ফাঁক বা শূন্যস্থান পাওয়া যাচ্ছিলো, এই যে 19 থেকে 20 এক ফাঁক পাওয়া যাচ্ছিলো, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু ফাঁক পাওয়া যাচ্ছে না বা শূন্যস্থান পাওয়া যাচ্ছে না। তাই এগুলোকে বলবো আমরা শ্রেণী সীমানা, আর এইগুলোকে বলবো আমরা শ্রেণী সীমা। তা এইভাবে তোমরা দুটো কারণ দেখিয়ে দিবা, ঠিক আছে? এই দুটো কারণকে মনে রাখতে হবে তোমাদের, তখনই তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন আছে হয়ে যাবে। ওকে, পরের পেজে চলে আসবো আমরা। 198 পেজে দেখো 3 দাগের প্রশ্নগুলো। এটা বড় প্রশ্ন, দেখো বড় প্রশ্ন 3-এর 1 নম্বর প্রশ্নটা যেটা আমরা করাই। 3-এর 1-এর প্রশ্ন কি বলছে প্রশ্নটা, চলো দেখা যাক। ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 20% ছাড় দিয়েও 40% লাভ করবে? দেখো কি সুন্দর প্রশ্ন একটা। ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে, তাই তো, শতকরা কত হারে। তা দেখো এখানে আমাদের প্রথমে আমরা দেখে নেব যে এই যে আমাদের লাভটা হয়েছে না, লাভ হয়েছে 40%। তাহলে এখানে আমি দেখো এই যে লাভ, এই লাভ 40%। তাহলে এই লাভ থেকে বলতে পারবো দেখো যে এই যে আমাদের দেখো এখান থেকে বলতে পারবো যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় না, তো বিক্রয় মূল্য 140 টাকা হবে। তাই লাভ থেকে বলবো যে 100 টাকা, এবার বলি 100 টাকা, 100 টাকা ক্রয় মূল্য, ক্রয় মূল্য হলে আমরা বিক্রয় মূল্য পাবো, বিক্রয় মূল্য হবে 140 টাকা হবে, তাই তো। এই যে লাভটা ক্রয় মূল্যের সঙ্গে যোগ করে বিক্রয় মূল্য পাওয়া যায়। ওকে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 140 টাকা। আচ্ছা, এখানে যেহেতু আমাদের দেখো এই যে একটা ধার্য মূল্য আছে, দেখো ধার্য মূল্য করলে মানে ক্রয় মূল্য শতকরা কত হারে বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে বিক্রয় মূল্য ধার্য করা হবে। তাহলে আমাদের এখানে প্রথমে যে জিনিসটি ছিল সেই জিনিসটির যে মার্কেট প্রাইস, যেটা চিহ্নিত মূল্য, যে দামটা লেখা থাকে সেই দামটাকে প্রথমে আগে ধরে নিই আমরা। ওকে, তাহলে আমরা এখানে দেখো ধরে নিব আমরা যে চিহ্নিত মূল্য, যেটা মার্কেট প্রাইস বলা হয়, চিহ্নিত মূল্য, ঠিক আছে, চিহ্নিত মূল্য ছিল মার্কেট প্রাইস, যেটাকে আমরা এমপি বলি, মার্কেট প্রাইস। ধরি চিহ্নিত মূল্য, যে দামটা লেখা থাকে কোনো জিনিসের উপর, সেটা ছিল X টাকা, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো ছাড় দিয়েছে 20% প্রশ্ন এখানে, তাহলে ছাড় আছে আমাদের এই যেখানে আমরা বলবো ছাড় কত আছে? 20% দিয়েছে ছাড়। তাহলে দেখো এখানে আমরা বলতে পারবো যে 100 টাকা চিহ্নিত মূল্য যদি হয়, তাহলে 100 টাকা চিহ্নিত মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, তাই তো। তাহলে বিক্রয় মূল্যটা কিন্তু আমাদের এখানে কি হবে, আমাদের ছাড় দিয়েছি তো 20%, তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। তো এভাবে এখান থেকে বলতে পারবো যে, লক্ষ্য করো যে 100 টাকা, তাই তো, ছাড় যেহেতু হয়েছে, তাহলে এই যে চিহ্নিত মূল্য, যে দাম লেখা ছিল তারপর তো ছাড়টা হবে। তাহলে আমরা বলবো 100 টাকা, 100 টাকা চিহ্নিত মূল্য হলে ছাড় দিয়ে বিক্রি করবে, তাহলে বিক্রয় মূল্য হবে দেখো কত হবে, যেহেতু ছাড় দিয়েছে মানে 100 টাকায় 20 টাকা ছাড়, তা বিক্রয় মূল্য হবে 80 টাকা, এই 80 টাকা। এবার 1 টাকা চিহ্নিত মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 80/100 হবে, এটা উইকের নিয়ম অনুসারে এত টাকা। আর চিহ্নিত মূল্য আমরা X টাকা ধরে নিয়েছি, তাহলে X টাকা চিহ্নিত মূল্য হলে বিক্রয় মূল্য হবে দেখো, তাহলে 80/100 গুণিত X, এটা বেশি হবে টাকা, 0 0 কেটে দাও,
তা দেখো এখানে যেটা আমরা পাবো সরল করে এটা এই যে 8/10 আর কাটাকাটি করছি না, 8 এক্সটা বসিয়ে দিলাম 8x/10, তাই তো। তাহলে এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য যেটা, ওকে। আচ্ছা, তা এবার দেখো বিক্রয় মূল্য আবার জানা আছে এই যে আমাদের 140, তাহলে আমরা এখানে অতএব দিয়ে যে এই যে 8x/10 সমান আমরা 140-এর সঙ্গে সমান করতে পারবো, কারণ বিক্রয় মূল্য আমরা দুবার বের করলাম ওই জিনিসেরই, একটা জিনিসের বিক্রয় মূল্য 140 টাকা, আবার বিক্রয় মূল্য বের করলাম, চিহ্নিত মূল্য x টাকা ধরে বিক্রয় মূল্য বের করলাম। তাহলে আমাদেরকে এই দুটো বিক্রয় মূল্য কী হবে, সমান হবে। আমরা সমান করে দিই, দেখো আমাদের চিহ্নিত মূল্য আমরা পেয়ে যাব, যে দামটা প্রথমে লেখা ছিল, তাই তো। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যদি কাটাকাটি করে দেখাই যে কত পাচ্ছি, লক্ষ্য করো এখানে আমি এখানে 2 দিয়ে কাটাকাটি করি, 2 4 8, 2 পাচ্ছে 10। আচ্ছা এখানে 2 দিয়ে 2 দিয়ে 4, এখানে 2 7 14 0, আবার 2 দিয়ে করি, 2 3 6, 2 5 10 35। তাহলে এখানে এক্সের মানটা দাঁড়াবে এক্স সমান এই যে 35 5-এ গুণ করে, 5 5-এ 25-এর 5 আর 5 3-এ 15, 15 2 17, 175। তো এটা ছিল আমাদের কি চিহ্নিত মূল্য, ঠিক আছে, 175। এবার দেখো চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের উপর বৃদ্ধি করতে বলেছিল তো। তা দেখো এখানে তাহলে অতএব দিয়ে বলবো যে চিহ্নিত যে দামটা লেখা থাকে সেটাকে চিহ্নিত মূল্য বলবো। চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের উপর বৃদ্ধি করতে হবে, সমান। দেখো মানে ক্রয় মূল্যের উপর বৃদ্ধি করতে হবে, ক্রয় মূল্য তো ছিল 100 টাকা, আর যেটা আমরা দেখো চিহ্নিত মূল্য পেয়ে গেলাম, এটা আমাদের কিন্তু চিহ্নিত মূল্য জিনিসটির চিহ্নিত মূল্য 175 টাকা। তাহলে এখানে দেখো যে চিহ্নিত মূল্য থেকে 175 টাকা থেকে 100 টাকাটা বাদ দিলে, ক্রয় মূল্যটা বাদ দিলে তো আমরা বলতে পারবো যে এই কথাটা দেখো যে ক্রয় মূল্য থেকে কত বাড়িয়ে যে বিক্রয় মূল্য ধার্য করা হলে, তাই তো। তাহলে এই দেখো পেয়ে যাবো এখন অ্যান্সারটা আমরা। তাহলে চিহ্নিত মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দাও, সেটা আমাদের দাঁড়িয়ে যাবে কত, এই যে 75। এই যে আমাদের দেখো শতকরা যেটা বৃদ্ধি করতে হবে 75%, মানে শতকরা বৃদ্ধি করতে হবে সমান 75%। যেহেতু আমরা দেখো শতকরা কেন বলতে পারবো এটাকে, কারণ শতকরা অনুসারে তো আমরা করেছি, এই যে লাভ 40% থেকে 100 টাকা, ক্রয় মূল্য হলে আমরা শতকরা থেকে ধরেছি যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 140 টাকা। তাহলে এই যে মানগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু আমাদের শতকরায় মান পাওয়া যাচ্ছে। তা দেখো চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের উপর যে বৃদ্ধি করতে হবে 75, এটাই কিন্তু আমাদের নির্ণীয় শতকরা বৃদ্ধি যে 75%, মানে যে দেখো ক্রয় মূল্য শতকরা 75% হারে বাড়িয়ে ধার্য মূল্য, এই যে ক্রয় মূল্য শতকরা 75% হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 20% ছাড় দিয়েও 40% লাভ করা যাবে। তো অ্যান্সারটা হয়ে যাবে আমাদের কিন্তু 75%, ঠিক আছে। এই যে কতর জায়গায় যেটা হবে আমাদের, কতর জায়গায় আসবে অ্যান্সারটা 75%, ওকে। চলো পরের প্রশ্ন। তারপরে প্রশ্নগুলো দেখো 3 2 4 5 সবগুলো প্রশ্নগুলো বই থেকে পেয়ে যাবা, ঠিক আছে, এগুলো সব বই থেকে আছে। আমি বইয়ের বাইরের প্রশ্নগুলো করাবো, যেরকম 3-এর 1 নম্বরটা বইয়ের বাইরের প্রশ্ন ছিল, তাই তো। আজকের ক্লাসের বইয়ের বাইরের প্রশ্নগুলো অনেক বইয়ের বাইরের প্রশ্ন আছে, যেগুলো তোমরা দেখতে পেলাম। তো আমরা দেখো বইয়ের বাইরের প্রশ্ন যদি আমরা দেখি, আচ্ছা 6-এর দাগে যে জ্যামিতিক প্রয়োগগুলো আছে তোমাদের এখানে আবারও বলবো যে 6-এর দাগের জ্যামিতিক প্রয়োগগুলো প্রত্যেক স্কুল থেকে করাই, বই থেকে থাকলেও করাই, আর বইয়ের বাইরে থাকলে তো আমরা অবশ্যই করাচ্ছি। চলো আমরা চলে আসবো 6-এর দাগেরও প্রথম যে জ্যামিতিক প্রয়োগটা আছে, কি বলছে 6 নাম্বারটা করাবো। বলছে এখানে এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু সি এবং পি কিউ যে কোনো একটি সরলরেখা, এ বি ও সি বিন্দু থেকে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে বলেছে এ আর বি এস এবং সিটি। তাহলে এ আর বি এস ও সিটি এদের মধ্যে সম্পর্ক তৈরি করতে বলেছে উপযুক্ত যুক্তি দিয়ে। দেখো আমি সম্পর্ক তৈরি করে দেখাচ্ছি। প্রথমে তো আমরা এদেরকে নিয়ে আমরা দেখো একটা ছবি তৈরি করব। যে ছবিটা তৈরি হবে আমাদের, দেখো আমি এক্স অক্ষ ওয়াই অক্ষের মাধ্যমে ছবিটা তৈরি করে দেখাবো। তা আমি এখানে নিয়ে নেব প্রথমে যে এই যে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাই তো। এখানে এক্স, এদিকে এক্স ড্যাশ হয় ওয়াই, তাহলে এদিকে হবে ওয়াই ড্যাশ। আচ্ছা তাহলে দেখো এখানে
আমাদের যেটা বলেছে না এই যে এ বি সরলরেখাংশ, তাহলে আমি এই জায়গায় নিয়ে নিলাম, দেখো আমি এই জায়গায় নিচ্ছি যে এই জায়গায় আমি একটি এ বি সরলরেখাংশ নিলাম, এইভাবে নিলাম। দেখো এখানে আমাদের এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের পি বিন্দু, যে এ বি সরলরেখাংশ। তো এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু আবার এখানে মধ্যবিন্দু যেটা আমাদের সি বলেছে, এই যে আমাদের সি বিন্দু। ওকে, পি কিউ একটি সরলরেখাংশ আছে। দেখো পি কিউ সরলরেখাংশটাকে আমরা নেব কার উপর নেব, এই যে এক্স অক্ষর উপর নিয়ে নেব। ঠিক আছে, এই যে পি কিউ মানে এখানে আমি এই যে এখানে দেখাবো, এটা আমরা দেখাবো, এদিকে দেখাচ্ছি। দেখো এদিকে আমি পি দেখাই, এখানে পি দেখালাম আর এখানে আমি কিউ দেখালাম, এই এক্স অক্ষটাকে আমি পি কিউ সরলরেখাংশ দেখালাম। ওকে, আচ্ছা তাহলে যেটা আমাদের এখানে বলেছে লক্ষ্য করো যে এ বি ও সি, এ বি সি তিনটা বিন্দু পেয়েছি না, তাহলে এ বি ও সি বিন্দু থেকে পি কিউ সরলরেখাংশের যে ক্ষুদ্রতম দূরত্ব, এই যে পি কিউ সরলরেখাংশের ক্ষুদ্রতম দূরত্ব যেগুলো কিন্তু লম্ব হবে, এ বিন্দু থেকে এই যে পি কিউর উপর লম্ব, একদম এখানে লম্ব যে তৈরি করি, মানে ক্ষুদ্রতম দূরত্ব কখন হয়, লম্ব তৈরি করবা তারপরেই তোমরা কিন্তু ক্ষুদ্রতম দূরত্ব পাবা। এই যে দেখো এটাকে আমাদের যেটা বলে দিয়েছে এখানে এই যে এ আর, তাহলে প্রথমটা হবে এ আর বি বিন্দু, এই যে বি বিন্দু থেকে যে লম্বটা তৈরি করি, তাহলে বি বিন্দু থেকে লম্বটা যেটা বলেছে এখানে বিএস, তাহলে আমরা এখানে এই যে বিএস, আর তারপর সি বিন্দু থেকে ক্ষুদ্রতম দূরত্ব বা লম্ব, এই যে আমাদের এটাকে এখানে দেখো এখানে সিটি নাম দিয়েছে, তো এটা আমাদের টি বিন্দু হবে। তাহলে এখানে যেটা বলবো এই যে এ আর লম্ব আছে কার পর, পি কিউ, আবার পিএস লম্ব আছে কার পর, এই পি কিউর উপর, আর সিটি এই যে এখানে সিটি কিন্তু লম্ব আছে আবার ওই পি কিউর উপর, তিনজনই লম্ব আছে পি কিউ বাহুর উপর। তারপরে তো আমরা পাবো এ আর ক্ষুদ্রতম দূরত্ব, সিটি ক্ষুদ্রতম দূরত্ব, বিএস ক্ষুদ্রতম দূরত্ব। এই দূরত্বগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। দেখো সম্পর্ক স্থাপন করার জন্য আমরা করব এই যে এ বিন্দু এবং বি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি, আমি এখানে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক নিয়ে নেব আমরা এই যে x1, y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে নেব আমরা x2, y2। দেখো তাহলে এই বিন্দুটা যদি দেখো এটা যদি আমাদের x1, y1 হয়, তাহলে দেখো তো আমাদের যে y1টা, এই যে আমাদের এ আরটা কিন্তু আমরা y1 পাবো, ভালো করে বুঝো, এটা কিন্তু আমাদের y1 হবে, এই যে দূরত্বটা এভাবে গেছে না y1, তাই তো। আর এই যে বিএসটা হবে কিন্তু আমাদের y2 হবে, তাই তো। তাহলে আমরা পেয়ে যাব, তাহলে অতএব যে তোমাদের যেটা বললাম বুঝালাম যে আমরা এ আর পেয়ে যাচ্ছে কত, এ আর পেয়ে যাচ্ছে আমরা y1 এবং বিএস, এই বিএসটা আমরা পেয়ে যাব কত, y2, একদম চিত্র থেকে পাশে উল্লেখ করে দিলাম যে চিত্র থেকে কিন্তু পাওয়া যাবে, যেহেতু আমাদের স্থানাঙ্ক জ্যামিতি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা আমাদের এই যে বিন্দুটা, এই যে ওয়াই পার্টটা কিন্তু এটাই হবে আমাদের, তো এটা হচ্ছে এখান থেকে মূল বিন্দু ধরলে পরে এটা x1 আর এদিকে y1। আচ্ছা এখন দেখো আমরা এই যে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, যেহেতু আমাদের এ এবং বি এর মধ্যবিন্দু বলেছে, তাহলে আমরা বলবো যেহেতু সি বিন্দু হলো এ বি এর মধ্যবিন্দু, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা করতে পারবো। ঠিক আছে, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছি আমরা, এটা x2, y2 এটা ধরেছি। তাহলে আমরা এখানে লক্ষ্য করো, অতএব দিয়ে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করব, সি বিন্দুর স্থানাঙ্ক এখানে স্থানাঙ্ক জ্যামিতি, যে তোমাদের দেখবা থার্ড ইউনিট টেস্টে আছে স্থানাঙ্ক জ্যামিতি, সেই স্থানাঙ্ক জ্যামিতি অনুসারে আমাদের এই নিয়মটা কাজে লাগবে। ঠিক আছে, দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের যে মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই সি বিন্দু স্থানাঙ্ক পাওয়ার যে নিয়মটা দেখো, তাহলে এই যে এই বিন্দুর এক্সের পার্ট আর এই বিন্দু এক্সের পার্টের যোগফল বাই 2, মানে হবে x1 প্লাস x2 বাই 2, তারপর হবে ওয়াইয়ের পার্টের যোগফল বাই 2, মানে y1 প্লাস y2 বাই 2। এইভাবে দেখো, হ্যাঁ, দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক তোমরা এইভাবে বের করতে পারবা, এক্সের পার্টের যোগফল বাই 2, ওয়াইয়ের পার্টের যোগফল বাই 2। ঠিক আছে, তাই স্থানাঙ্ক জ্যামিতি আছে তোমাদের 19 অধ্যায় দেখবা তোমরা। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম সি বিন্দু স্থানাঙ্ক। দেখো সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাওয়া মানে এই যে আমাদের সিটি পেয়ে যাওয়া। সিটি হচ্ছে আমাদের এই পার্টটা, মানে ঠিক আছে, এটা হচ্ছে এই পার্টটা আমাদের সিটি হবে। তাহলে এই অনুসারে আমরা দেখো এই চিত্র অনুসারে আমরা সিটি পেয়ে যাব না, সিটি হয়ে যাবে আমাদের কত, এই যে ওয়াইয়ের ভাগটা, ওয়াইয়ের মানটা y1 প্লাস y2/2, এটা কিন্তু আমাদের সিটি হয়ে যাবে, তাই তো। মানে সি বিন্দু স্থানাঙ্ক যখন পেয়ে গেছো তো মানে ওয়াইয়ের ভাগটাই হচ্ছে আমাদের সিটি। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এখানে সিটি যে পেয়ে গেলাম, তাহলে y1 আর y2 মান তো আমাদের জানা আছে, যে y এর মান আর y2 bs। চলো মানগুলো বসিয়ে দিই। সিটি সমান সমান y1 এর জায়গায় আর বসিয়ে দাও, আর দেখো মানটা কিন্তু আমরা আগে থেকে বের করে রেখেছি, প্লাস আর y2 এর মান bs, তো এখানে বসিয়ে দাও bs, আর নিচে আমাদের 2 আছে। ওকে, তা দেখো এবার কিন্তু আমরা সম্পর্ক পেয়ে যাব। এখানে যদি বর্গগুণ করে দাও, তা আমি আগে আরটা লিখছি, প্লাস বিএস লিখলাম সমান সমান, আর এই যে সিটি মানে 2CT, এটা আমাদের এস আছে, হ্যাঁ এস। তাহলে আর প্লাস বিএস সমান সমান 2CT, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক আর, বিএস এবং সিটির মধ্যে সম্পর্ক। তা আমরা বলবো এটি হলো আর, আর প্রথমে কে আছে লক্ষ্য করে নাও, আর বিএস আছে আগে, আর বিএস ও সিটি, এই যে আমাদের সিটি, এদের মধ্যে সম্পর্ক, ওকে, একদম দেখো ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এখানে স্থানাঙ্ক জ্যামিতি কাজে লেগেছে। তোমাদের যে জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে যে সিটি যেটা পেয়ে গেলাম, এই যে সিটি, তাই তো। সিটি কিন্তু আমাদের যে ওয়াইয়ের পার্টটাই হবে না, এটা তো আমাদের যে ওয়াই পার্টটা, এখান থেকে এটা এক্সের পার্ট, এটা ওয়াইয়ের পার্ট, তারপর একটা বিন্দু স্থানাঙ্ক পাওয়া যায়, তাই না। তাই সিটির মানটা কিন্তু যেটা হবে এটা ভালো করে তোমাদের বুঝে নিতে হবে, একদম স্থানাঙ্ক জ্যামিতি, এক্স অক্ষ ওয়াই অক্ষ এগুলো ধরে। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম আর বিএস সিটির মধ্যে সম্পর্ক আমরা স্থাপন করতে পারলাম। মানে আর প্লাস বিএস সমান সমান এই যে সিটির ডবল, মানে এদের যোগফলটা সিটির দ্বিগুণ হবে, 2CT। ওকে, এই ছিল আমাদের 6 নম্বর অঙ্কটা। এরপরে আমরা চলে আসবো 6-এর অথবাটা আমরা করাবো। চলো এরপরে আমরা 6-এর অথবা প্রশ্নটা দেখে নেব। 6-এর অথবা, দেখো এখানে প্রশ্নটা কি বলছে, ABCD সামুদ্রিকের ABBCCDDA, মানে প্রত্যেকটি বাহুরে দেখো মধ্যবিন্দুগুলি দেওয়া আছে EFGH। তাহলে উপযুক্ত যুক্তি দিয়ে আমাদের EFGH যে চতুর্ভুজটা আছে, EFGH চতুর্ভুজ ও ABCD সামুদ্রিকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে। মানে এই যে দুটি চতুর্ভুজ তোমরা দেখতে পাচ্ছ, মানে একটা চতুর্ভুজ তৈরি হবে, EFGH চতুর্ভুজ আমরা পাবো, যেহেতু এখানে সামুদ্রিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, তো আমরা চতুর্ভুজ তৈরি করতে পারবো। আর আমাদের যে সামুদ্রিক যেটা আছে ABCD, এই দুজনের মধ্যে আমাদের সম্পর্ক তৈরি করতে বলেছে। চলো আমরা ছবিটা তৈরি করে আর ভালো করে বুঝি প্রশ্নটা। তাহলে সামুদ্রিকের যে কথা বলেছে এখানে, আমি সামুদ্রিকের একটা ছবি তৈরি করব। তার আমাদের একটি সামুদ্রিক দেখো, এই যে আমাদের সামুদ্রিকের নাম আমরা এখানে দেব ABCD। তাহলে এখানে ABCD একটি সামুদ্রিক আছে। এবার সামুদ্রিকে দেখো AB বাহুর মধ্যবিন্দু পরপর দেওয়া আছে যথাক্রমে, তাহলে ABর তাহলে AB বাহুর মধ্যবিন্দু এখানে আমি নিয়ে নেব, বিন্দু এটা বলেছে। আর BC বাহুর মধ্যবিন্দু BC বাহুর মধ্যবিন্দু F। তারপরে CD বাহু আছে, CD বাহুর মধ্যবিন্দু G নাও, এখানে G। আর এখানে দেখো এই যে DA বাহুর মধ্যবিন্দু আমরা নেব H। ওকে, আচ্ছা, তাহলে এই যে মধ্যবিন্দুগুলি যুক্ত করলে দেখো আমাদের যে চতুর্ভুজ তৈরি হবে EFGH। তা চলো আমরা যুক্ত করি। আমরা এখানে EH যুক্ত করলাম, তারপরে আমরা এদিকে দেখো EF যুক্ত করে দিলাম, তারপরে আমরা FG যুক্ত করে দিলাম, এইদিকে HG। এই যে দেখো এই যে মধ্যবিন্দুগুলি যুক্ত করে আমাদের যে চতুর্ভুজটা পাওয়া গেল, যেটা EFGH বলেছে না, এই যে EFGH, এই যে চতুর্ভুজটা। তাহলে এই চতুর্ভুজ আর এই সামুদ্রিকের মধ্যে আমাদের যে সম্পর্ক দেখাতে বলেছে, সেই সম্পর্কটা আমি দেখাবো। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন করেছে এখানে। ওকে, অনেক সময় সম্পর্কটা দেওয়া থাকে প্রমাণ করতে বলে, ঠিক আছে। এই দুজনের মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকবে, তো ওটাকে প্রমাণ একই জিনিস। দেখো
তা আমরা প্রথমে এখানে আমরা যেটা করব যে এই যে ই আর জি বিন্দু আমরা যুক্ত করব, মানে অঙ্কন করব। এখানে আমি এখানে একটু অঙ্কন দেখাই। অঙ্কন যে ই বিন্দু, ই আর জি বিন্দু, ঠিক আছে, ই জি যুক্ত করলাম। তাহলে এখানে ই জি আমরা যুক্ত করে নিই। তাহলে আমরা এই যে দেখো ই জি আমরা যুক্ত করে নিলাম। তাহলে এখানে দেখো এই যে ই জি যুক্ত করার ফলে আমরা কি পাবো, দেখো আমরা পেয়ে যাব, লক্ষ্য করো যে ইজির সঙ্গে বিসি সমান্তরাল হবে আর ইজির সঙ্গে এইডি সমান্তরাল হবে। এটা আমরা এই চিত্র থেকে এবং প্রশ্নানুসারে আমরা কিন্তু পাবো এটা। কারণ এবিসিডি আমাদের যেহেতু সামুদ্রিক আছে, তাহলে এবিসিডি সামুদ্রিকের যেহেতু আমাদের দেখো এই যে বিসি সমান্তরাল এডি, তাহলে আমরা এবার প্রমাণে চলে আসবো। প্রমাণ দেখো, তো এখানে লক্ষ্য করো আমরা যেটা বলবো যে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে, তাহলে এবিসিডি সামান্তরিক হওয়ার জন্য আমরা বলতে পারবো অতএব যে বিসি সমান্তরাল এডি। বিসি বাহু আর এডি বাহু, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। এই যে বিসি সমান্তরাল এডি একদম সমান্তরাল রেল লাইন, যেটা মানে সমান্তরাল সরলরেখা বলতে মানে ওদের যে লম্ব দূরত্বগুলো সব জায়গায় সমান হয়, ঠিক আছে, সমান্তরাল বাহু। তাহলে দেখো এভাবে এরা সমান্তরাল হওয়ার জন্য আমরা বলতে পারবো যে প্রশ্নানুসারে এই যে একে আমি 1 নং নাম দিয়ে দিলাম। 1 নং প্রশ্নানুসারে ও 1 থেকে পাই। দেখো এই যে বিসি সমান্তরাল এডি এবং এরা হচ্ছে মধ্যবিন্দুর সংযোজিত সরলরেখাংশ ইজি, তাহলে আমরা ইজি সমান্তরাল বিসি বলতে পারবো আর ইজি সমান্তরাল এডি, এটা কিন্তু হবে সামুদ্রিকের ধর্ম অনুসারে। তা আমরা এখানে অতএব দিয়ে ইজি সমান্তরাল বিসি হবে এবং ইজিটা এই যে ইজিটা সমান্তরাল এই যে এডি হবে, এডি হয়ে যাবে। তাহলে এইভাবে যদি সমান্তরাল হয়ে যায় তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারবো দেখো যে ইবিসিজি একটি সামুদ্রিক, এটা একটা সামুদ্রিক বলতে পারবো। আর এখানে ইজিডিএ এটাকেও আমরা সামুদ্রিক বলতে পারবো। এখানে দুটো সামুদ্রিক তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখানে অতএব দিয়ে বলতে পারবো যে এই যে ইবিসিজি ও ইজিডিএ দুটি সামুদ্রিক। একদম এভাবে দুটো সামুদ্রিক পেয়ে যাব। ওকে, কারণ দেখো আমাদের এই যে মধ্যবিন্দু দিয়ে সংযোজিত সরলরেখাংশ সেই সামুদ্রিকটাকে দুটি সামুদ্রিকে বিভক্ত হবে। আচ্ছা, এখন লক্ষ্য করো আমাদের একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ ইএফজি। এই ত্রিভুজটা আর এই সামুদ্রিকটা ইবিসিজি, তাহলে একটা ত্রিভুজ একটি সামুদ্রিক একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থান করেছে। তাহলে আমাদের এখানে উপপাদ্য আছে, সেই উপপাদ্য থেকে আমরা বলতে পারবো যে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, কত নম্বর উপপাদ্য সেটাও তোমাদের আমি দেখাবো। চলো আমি কথাটা আগে লিখি। এখানে আমি লিখব যে ত্রিভুজ ইএফজি, এই যে আমাদের ত্রিভুজটা আছে, ত্রিভুজ ইএফজি, এই ত্রিভুজটা ও সামুদ্রিক না লিখে কথাটা আমি চিহ্ন দিয়ে দিলাম। এভাবে তোমরা সামুদ্রিকের ছোট্ট করে একটা সামুদ্রিক এঁকে চিহ্ন দিয়ে দেবা। সামুদ্রিকটা হচ্ছে ইবিসিজি। এই যে দুটি, এই যে আমাদের ত্রিভুজ ও সামুদ্রিক একই ভূমি তোমরা দেখতে পাচ্ছ যে বিসি, এই বিসির উপর অবস্থান করছে আমাদের। ঠিক আছে, বা এখানে আমি একই ভূমিটা বিসি না বলে দেখো এই সিজি ইজি বলো, একই ভূমি ইজি ও একই সমান্তরাল সরলরেখা ইজি ও বিসি, এত সমান্তরাল সরলরেখা আছে, একই সমান্তরাল সরলরেখা ইজি ও বিসির মতো অবস্থান করছে। একই ভূমি ইজি বলবা, ইজি ও একই
একই সমান্তরাল সরলরেখা, ইজি ও বিসি এর মধ্যে অবস্থিত, এই যে অবস্থিত। ওকে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে এইভাবে একটি ত্রিভুজ, একটি সামুদ্রিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থান করলে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, এটা উপপাদ্য আছে, তোমাদের উপপাদ্যটা আমি বই থেকে বলে দেবো কোথায় উপপাদ্যটা আছে। পেজ নাম্বার যেহেতু তোমরা বই থেকে যাও 182 পেজে তোমরা যাওয়া, 182 পেজে উপপাদ্য 24 দেখো, ত্রিভুজ ও সামুদ্রিক একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থান করলে ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। একদম যে আমাদের দেখো ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজ আর সামুদ্রিক ABDE, এটা আমাদের অর্ধেক এখানে দেখানো হয়েছে। দেখো এই যে ত্রিভুজ ABC এর, দেখো এই সামুদ্রিকের অর্ধেক ABDE আছে না একদম। তার উপপাদ্য 24 থেকে আমরা এটা বলতে পারবো, উপপাদ্য 24 থেকে আমরা নিতে পারবো, অতএব ত্রিভুজ EFG এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সামুদ্রিক, এটা আমি সামুদ্রিক চিহ্ন দিলাম, সামুদ্রিক মানে সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। অর্ধেক বলতে এখানে হাফ, এখানে আমি হাফটা দেখাই আগে, হাফ সামুদ্রিক EBCG, এই যে দেখো, তাহলে এই যে ত্রিভুজটা, এই যে সামুদ্রিকটা, মানে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা এই সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সম্পূর্ণ সামুদ্রিকটা দেখতে পাচ্ছ, EBCG এই সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। ঠিক আছে, এটা কোথা থেকে পেলাম আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে উপপাদ্য 24 থেকে, এটা তোমরা এইভাবে কারণটা লিখে দিতে পারো, উপপাদ্য 24 থেকে এইভাবে লিখে দিলে আরও একদম ভালো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখো একইভাবে লক্ষ্য করো, একইভাবে এই যে আমাদের আছে ত্রিভুজটা EGH, এই ত্রিভুজটা আর যে সামুদ্রিকটা আছে EGDA, তাহলে একই ভূমি EG আছে না, আর একই সমান্তরাল সরলরেখা আমাদের EG ও D এর মধ্যে অবস্থান করছে, তাহলে একইভাবে এই ত্রিভুজটা এই সামুদ্রিকের অর্ধেক হবে। তাহলে আমরা এখানে একইভাবে বলে দিচ্ছি, একইভাবে ত্রিভুজটা এখানে নাম দিয়ে দেবো যে ত্রিভুজ EGH, ত্রিভুজ EGH, ঠিক আছে, ত্রিভুজ EGH হয়ে যাবে হাফ সামুদ্রিকটা হবে আমাদের দেখো EGDA, এই সামুদ্রিকের অর্ধেক হয়ে যাবে। যেটা এইভাবে হলো সেটা এইভাবে, একদম উপপাদ্য 24 থেকে একইভাবে বলে দিলে আর কোনো কিছু লেখার দরকার নাই। আচ্ছা, এখন দেখো আমরা এটাকে যদি আমি 1 নং নাম দিই, আর এটাকে আমি যদি 2 নং নাম বলি, আচ্ছা 1 নং নাম দেওয়া হয়ে গেছে, এটাকে 2 নাম দেবো, আর এটাকে 3 নং নাম দিয়ে দেবো। তাহলে 2 ও 3কে আমরা যোগ করে দেবো, তাহলে আমরা এখানে 2 যোগ 3 করে পাই। চলো বামপক্ষে যোগ করি। তো প্রথমে আমি দুটো ত্রিভুজকে যোগ করব। তাহলে বামপক্ষে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এখানে ত্রিভুজ EFG, ত্রিভুজ EFG যোগ, আর এই 2 নংয়ের বামপক্ষটা ত্রিভুজ EGH, এবার ডান পক্ষে যোগ। দেখো ডান পক্ষে হাফ আর হাফ, তাহলে হাফ কমন নিয়ে নাও, হাফ কমন নিয়ে নিলাম। এবার দুটো সামুদ্রিক যোগ, সামন্তরিক EBCG যোগ, আর এখানে সামুদ্রিকটা আছে সামন্তরিক EGDA, এই যে দেখো। তো চলো এদের যোগফলটা আমরা ছবি থেকে দেখব। অতএব এদের যোগফলটা লক্ষ্য করো, এই যে দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা যোগ করে আমরা চতুর্ভুজ পেয়ে যাবো না, চতুর্ভুজ EFGH, তাই তো? দুটো ত্রিভুজ যোগ করে আমরা কিন্তু চতুর্ভুজ পেয়ে যাচ্ছি EFGH, যে চতুর্ভুজের কথা কিন্তু এখানে প্রশ্নে কিন্তু উল্লেখ করেছিল আমাদের। ঠিক আছে, এই যে আমাদের চতুর্ভুজ EFGH সেটা কিন্তু পাবো। তাহলে এই দুটো ত্রিভুজের যোগফল আমাদের দাঁড়াবে চতুর্ভুজ EFGH পেয়ে যাবো, তাই তো? যে চতুর্ভুজ EFGH এটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের এই যে হাফ,
এখন এই দুটো সামুদ্রিক এদের যোগফলটা দেখো, মানে এই সামুদ্রিকটা EBCG সামুদ্রিকটা আর EGD এই দুটো সামুদ্রিকের যোগফলটাই তো সম্পূর্ণ সামুদ্রিক ABCD। তাহলে আমরা এদের যোগফলটা আমরা বলতে পারবো সামন্তরিক, সামুদ্রিক চিহ্ন দিয়ে দিলাম আমি, সামন্তরিক ABCD। একদম দেখো আমাদের যে চতুর্ভুজ EFGH আর সামুদ্রিক ABCD এদের মধ্যে যে সম্পর্ক তৈরি করতে বলেছিল এটাই কিন্তু সম্পর্ক, মানে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা পুরো সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক পাওয়া যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক। তো আমরা এখানে বলে দেব এটাই হলো নির্ণয় সম্পর্ক। ওকে, একদম কমপ্লিট, একদম এভাবে তোমাদের দেখিয়ে দিতে হবে। দেখো তোমাদের অনেক সময় কী থাকে প্রশ্নে যে চতুর্ভুজ EFGH সমান সমান হাফ সামুদ্রিক ABCD, ঠিক আছে, এভাবে কিন্তু এটা প্রমাণ করতে বলবে, এটা তোমাদের এভাবেই কিন্তু একদম প্রমাণটা দেখাতে হবে। সে প্রমাণ করতে বলুক বা সম্পর্ক তৈরি করতে বলুক, যাই বলুক না কেন তোমরা কিন্তু এভাবে করে নিতে পারবা। একদম সুন্দরভাবে আমি করে দিয়েছি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না তোমাদের। তারপরে যদি আমি প্রশ্নগুলো দেখি, বড় প্রশ্নগুলো, প্রত্যেকটা বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা। যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন সেই প্রশ্নগুলি আমি কিন্তু করালাম, ঠিক আছে। তো বইয়ের বাইরের প্রশ্ন যদি এগুলো থাকে তাহলে অবশ্যই তোমাদের করাতাম। আমার যদি কোনো অঙ্ক ছুট পড়ে যায়, যদি বইয়ের বাইরের প্রশ্ন আছে যে আমি বুঝতে পারিনি যে বইয়ের বাইরের প্রশ্ন আছে আমি করালাম না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোন প্রশ্নটা বইয়ের বাইরের প্রশ্ন আছে, ঠিক আছে। আমার মতে তো সবগুলো বই থেকে আছে, বইয়ের বাইরের প্রশ্ন থাকলে অবশ্যই আমি কিন্তু করাতাম এগুলো, ঠিক আছে। আর বইয়ের প্রশ্নগুলো করাচ্ছে না, তোমাদের আবার বলি যে বইয়ের প্রশ্নগুলো আমি কেন করাচ্ছি না, কারণ এত প্রশ্ন সব প্রশ্ন করা যায় না, কারণ বইয়ের প্রশ্নগুলো তোমাদের অসুবিধা হবে না। এই বইয়ের প্রশ্নগুলো তোমাদের কিন্তু ক্লাস আমি দিয়ে দিয়েছি। এই বইয়ের প্রশ্নগুলোর ক্লাস যদি দেখতে চাও তো তোমাদের যেতে হবে আমার চ্যানেলে ভিজিট করবা, তোমরা চলে যাবা প্লে লিস্টে, সেখানে গিয়ে দেখবা ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে। সেখান থেকে তোমরা এই বইয়ের অঙ্কগুলো বা টেক্সট বুকের অঙ্কগুলো তোমরা কিন্তু দেখতে পাবা। সেখানে আমি ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ কষে দেখি অঙ্কগুলো করিয়ে দিয়েছি, ঠিক আছে। সেখান থেকে কিন্তু এই অঙ্কগুলো দেখে নাও। এই জন্য কিন্তু আমি বইয়ের অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি, কারণ তোমাদের কোনো সমস্যা হবে না, এই অঙ্কগুলোর ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবা, দেখতে পাবা। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস 12 নম্বর স্কুল। দেখো কমপ্লিট সম্পূর্ণ পাঠ করিয়ে দিয়েছি। আজকের স্কুলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট এবং ভালো ভালো অঙ্কগুলো আছে, ঠিক আছে। মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। একবার দেখার পর তোমরা আবার পুনরায় ক্লাসটা দেখবা, আরও ভালো বুঝতে পারবা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা যে ভালো হয় তো অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।